আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের লাইভ কি স্টার্ট হয়েছে? সবাই কি দেখতে পাচ্ছেন? ওই যে বরাবর দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন কিনা? আমি নিজেও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমাদের লাইভ স্টার্ট হয়েছে, রাইট? আচ্ছা। আলো একটু কম কম লাগতেছে, রাইট? নাকি মোবাইলের চার্জ নেই? না, আলো মনে হয় ঠিক আছে। আমি একটু সময় নিচ্ছি, তোমরা সবাই জয়েন হয়ে নাও। আর যারা ক্লাসে এসেছো তারা কাইন্ডলি একটু জানাবা যে আমাদের ভিডিও দেখতে পাচ্ছ কিনা, বোর্ড এনভায়রনমেন্ট, এবং হচ্ছে আমাদের ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, এটা একটু কনফার্ম করবা। আমি একটু বোর্ডটা ঠিক করে আসছি পেছন থেকে, ঠিক আছে? ঠিক আছে না এখন? ওকে, আশা করছি ঠিক আছে। ওকে, আবারও আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ডেফিনেটলি আপনারা হচ্ছে সবাই সেকেন্ড টাইম, তাই না? মোটামুটি ভাবে যারা সেকেন্ড টাইম আছো তাদের এখন একটাই ভরসা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যেটা তোমাদের আজকে থেকে 1 বছর আগে, 1.5 বছর আগে, মানে অ্যাডমিশন যখন প্রথম দাও তারপরে যখন এমনটা হয়, এমনটা বলতে মিন করছি প্রথম যখন কোথাও না হয়, তারপর আমাদের নেক্সট প্ল্যান, নেক্সট টার্গেট থাকে হচ্ছে সেকেন্ড টাইম, এবং সেটা হচ্ছে একটা কেন্দ্রিক, ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাইট? জাবি কেন্দ্রিক। তো আজকে আমরা সেই জাবি নিয়েই কথা বলবো। তবে কথা বলার আগে আরেকটু কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে তোমরা যারা ক্লাস, আমি তুমি করে বলছি, তোমরা যারা ক্লাস করছো বা ক্লাস করবে, আগামী 1 ঘন্টা আমি অনেক বিষয় নিয়ে কথা বলবো। তোমরা কিভাবে পড়বে, কোন কোন ইউনিটে কোন কোন বিষয়গুলো প্রাধান্য দিবে, এবং এই যে 15 দিন কিংবা 14 দিন কিংবা 17 দিন কিংবা 18 দিন যে সময়টা আছে, এই সময় তুমি কিভাবে পড়াশোনা করবে, তোমার এখন কিভাবে পড়াশোনা করা উচিত, বা কোন কোন মাধ্যম বা কোন কোন গাইড, কিংবা আমরা বলতে পারি যে কোন কোন নির্দেশনাগুলো ফলো করবা, তো সেগুলো নিয়ে কথা বলবো, সেগুলো নিয়ে নির্দেশনা দিব। তো তোমাদেরকে কাইন্ডলি একটু বলবো তোমরা একটু ক্লাসটা শেয়ার করো। আমিও করছি, আমিও শেয়ার করছি আমার ক্লাস, তোমরাও শেয়ার করো, ঠিক আছে? ক্লাসের উপস্থিতি কম মনে হচ্ছে, আইডি প্রবলেম আই থিঙ্ক। শেয়ার টু গ্রুপ, গ্রুপ হচ্ছে বাংলা লেখা, তারপর হচ্ছে এনটিআরসি সরকারি বেসরকারি। ওকে, তোমরা আজকের ক্লাসে কে কে, আমি আবার বলছি, আজকের ক্লাসে কে কে সেকেন্ড টাইম আছো কাইন্ডলি একটু বলবা। যারা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পরীক্ষা দিবা কাইন্ডলি একটু বলবা, তোমাদেরকে নিয়ে আমি কথা বলবো। আজকে শুধু তোমাদের জন্য এসেছি, আমি আজকে লাইভটা তোমাদের জন্য এসেছি। আমি আজকে মোটামুটি একটু হালকার উপর গভীর, মানে হালকার উপর গভীরে যে কিছু পড়ানোর চেষ্টা করবো আগামী 1 ঘন্টা। তো তোমাদের উচিত হবে তোমাদের কোন কোন বিষয়গুলো প্রবলেম হয়, কার কোন ইউনিটে পরীক্ষা দিবে, এবং কোন ইউনিটে কে চান্স পেতে চাও, সেই বিষয়গুলো যদি তোমরা একটু লিখো, তাহলে আমি তোমাদেরকে নিয়ে খুব সুন্দর করে একটা কথা বলতে পারবো, দিক নির্দেশনা দিতে পারবো তোমাদেরকে নিয়ে, ঠিক আছে? তো আমাকে একটু কাইন্ডলি জানাবা। লাস্ট টাইমার সেকেন্ড টাইমার না, এটা হচ্ছে লাস্ট টাইমার, তাই না? গুড। লিখেছে সুমাইয়া জান্নাত, লিখেছে জান্নাত মাওয়া, লিখছে আমি ভাইয়া, ভাইয়া ঠিক আছে, ঠিক আছে। অনেকেই লিখছো তাদের প্রবলেমগুলো। আমি আছি সেকেন্ড টাইমার, ঠিক আছে। ফার্স্ট টাইমাররা কি দোষ করছে? না, তোমাদের নিয়েও কথা বলবো। তোমরা কি সেকেন্ড টাইম হতে চাও নাকি ফার্স্ট টাইম হতে চাও বলো? যদি সেকেন্ড টাইম হতে চাও তাহলে শোনো, কড়া টাকা দিয়ে দিবে। আচ্ছা, বিসিএফ, গুড। আজকে আমি এই বিসিএফ নিয়ে কথা বলবো। বিসিএফ, ওকে। দেখো, তোমাদেরকে আমি একটু আগে আজকে সন্ধ্যার পরে তোমাদের বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন যেটা আছে, বিগত বছরের যে কোশ্চেনটা হয়েছে বিসিএফ, আমি সেটা নিয়ে আমি একটু কথা বলবো। এখন এই সময়ে তোমাদের অ্যাকচুয়ালি কি করা উচিত? দেখো, আমি যে কথাগুলো এখন বলবো, এই কথাগুলো কিন্তু তুমি যদি বিগত কোনো একটা কোশ্চেন ব্যাংক, যদি একটা কোশ্চেন ব্যাংক ঘেটে তুমি দেখো, তুমিও সেম টাইপ আমি যেমনটা এখন বলবো। তবে এতটুকু বলে রাখি, তোমার জানার মধ্যে বা তোমার যে তুমি যতটুকু ভাই কি বলে নির্দেশনা নিজে নিজে তৈরি করতে পারবা, তার চেয়ে আমারটা একটু বেশি স্ট্রং হবে, রাইট? তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, প্রথমে আমি বলবো হচ্ছে এফ ইউনিট নিয়ে, বিকজ আমার এফ ইউনিটটা খুব পছন্দ। আইন কি বলেছি? এফ। যারা হচ্ছে নতুনের মধ্যে সেকেন্ড টাইম, কেমন নতুনের মধ্যে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছো, বি ইউনিটের প্রশ্ন খুবই কঠিন ছিল, পারো নাই, বা
ফেল করবা বা রিস্কে পড়ে গেছো বা চান্স হবে কিংবা হবে না, আবার অনেকে আছে গুচ্ছ ভালো করতে পারো নাই। তো তোমাদের ক্ষেত্রে আমি বলবো তোমাদের জন্য এটা এইবারই সেকেন্ড টাইম অন কাইন্ড অফ, তোমাদের জন্য বলছি। আর যারা পিওর সেকেন্ড টাইম আছো তারা তো আছোই। তাই এখন তোমাদের বলতেছি যে এই ইউনিটে আমি একটু বলে রাখি, যারা নতুনের মধ্যে সেকেন্ড টাইম আছো, নতুনের মধ্যে মিন করছে আমি এই বছর স্টুডেন্ট যারা আছো 21-এর 20-এর স্টুডেন্ট, তাদেরকে বলতেছি এই ইউনিটের যে বাংলা অংশ, আমি বাংলা নিয়ে কথা বলবো, এই যে বাংলা অংশ আছে, এই বাংলা অংশটা কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেমনটা দিয়েছো, যেমনটা এক্সপেকটেশন ছিল তেমন প্রশ্ন হয়। কিরকম? যেমন দেখো, ব্যাকরণ থেকে আমি আবার বলছি, মনোযোগ দিয়ে শুনবা, আমি আবার বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনো ভাইয়া আপুরা। ব্যাকরণ থেকে কোশ্চেন কিন্তু মোট কোশ্চেন থাকে 25টা কোশ্চেন থাকে। এই 25টা কোশ্চেনের মধ্যে ব্যাকরণ থেকেই মূলত কোশ্চেন আসে 17+। আমি আবার বলতেছি 17+, মানে 20টা মধ্যে তোমার ব্যাকরণ থেকে কোশ্চেন আসে। আর 5টা থেকে, আমি আবার বলতেছি 5টা থেকে 7টা কিংবা 8টা কোশ্চেন থাকে হচ্ছে সাহিত্য থেকে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই সাহিত্য কোন সাহিত্য? এই সাহিত্য কোন সাহিত্য? সাহিত্যের মধ্যে কথা আছে। সাহিত্য আমি এখানে বলবো যে তোমার টেক্সট বুক, তুমি যে টেক্সট বুক পড়েছো ইন্টারের সময় 12টা গদ্য 12টা পদ্য নাটক উপন্যাস পড়েছো না, এইটাকে বলবো আমি এই এফ ইউনিটের টেক্সট বুক। তাহলে এফ ইউনিটের সাহিত্য কোনটা? মনে রাখবা এফ ইউনিটের সাহিত্য হচ্ছে তুমি যা পড়েছো সেটাই। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এই 25টা কোশ্চেনের মধ্যে, আমি আবার বলতেছি এই 25টা কোশ্চেনের মধ্যে ধরো 17টা আসছে ব্যাকরণ, আচ্ছা, আর ধরো 17টা আসছে ব্যাকরণ, আর ধরো আসছে 5টা ধরো আসছে সাহিত্য, মানে টেক্সট বুক সাহিত্য, ইন্টারের সাহিত্য। মোটামুটি ধরা যাচ্ছে যে মোটামুটি 22টা মতো কোশ্চেন হয়েছে এখান থেকে। আর 2টা থেকে 3টা কোশ্চেন আছে, এই 2-3টা কোশ্চেন ধরো চর্যাপদ কিংবা মধ্যযুগ কিংবা আধুনিক যুগে তোমার যে সিলেবাসের মধ্যে যে লেখকগুলো নাই সেগুলো থেকে আসছে, কিংবা উদ্ধৃতি থেকে আসছে, উপাধি থেকে আসছে। এই কোশ্চেনগুলো 2-1টা যদি চলে আসে, আমি আবার বলতেছি যদি চলে আসে, যদি থাকে, তাহলে এই 2-1টার জন্য তোমার এক্সট্রা পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। আমি আবার বলছি, যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট, সি ইউনিট ও এফ ইউনিট পরীক্ষা দিবা, আমি আবার বলতেছি যারা বি, সি, এফ ইউনিটে পরীক্ষা দিবা তাদেরকে আমি বলবো তোমরা যে কাজটা করবা, আমি লিখে দিচ্ছি, একদম খাতা লিখে নাও। কাজটা হচ্ছে অভিধান ক্রম। কি বলেছি বলতো? বলেছি অভিধান ক্রম। আমি আবার বলতেছি অভিধান ক্রম, অর্থাৎ আমাদের বাংলা বর্ণমালার যে সিকোয়েন্সটা আছে, এই আমি তোমাদের ক্লাসে পড়াবো, আমি তোমাদের শর্ট কোর্সের ক্লাসে আমি আজকে শেষে বলবো কথাগুলো, মনোযোগ দিয়ে শুনবো, আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই অভিধান ক্রমটা হচ্ছে আমরা যে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে বর্ণের ক্রমটা পড়েছি, এই ক্রমটা হচ্ছে অভিধানের যে ক্রমটা আছে সেটা আরেকটু ভিন্ন, কিছু কিছু জায়গায় ভিন্ন আছে। এই অভিধান ক্রমটা তোমাকে জানতে হবে। আমি আবার বলতেছি অভিধান ক্রমটা তুমি চাইলে নিজে নিজেও পড়তে পারবা, কোনো প্রবলেম নাই। বাট যখন কেউ একজন পড়ায় দিবে, লাইক ধরো আমি তোমার পড়াই দিচ্ছি, যখন তোমাকে আমি আধা ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে পড়িয়ে দিব, তুমি কিন্তু খুবই আত্মবিশ্বাসী হয়ে, মানে খুবই দায়িত্ব থেকে আত্মবিশ্বাসী হয়ে, বা তুমি পারো পূর্ণাঙ্গ প্রস্তুতি থেকে তুমি কিন্তু এখানে 1টা মার্ক কিংবা 2টা মার্ক কিন্তু তুমি ইজিলি তুলতে পারবা। আমি আবার বলতেছি অভিধান ক্রম তোমার কাছে নতুন, কিন্তু আমি ভাইয়া বলতেছি যদি আধা ঘন্টা থেকে 40 মিনিট, আচ্ছা বাদ দিলাম, দায়িত্ব নিয়ে বলতেছি যদি আমি 1 ঘন্টা পড়ায় দিই, তুমি এই অভিধান ক্রমে কিন্তু যে কোনো ইউনিটে, নরমালি সি এবং হচ্ছে এফ ইউনিটে তুমি কিন্তু 1 থেকে 2 মার্ক তুলতে পারবা। আচ্ছা গেল, এবার আসো এই অভিধান ক্রম গেল, এই পরীক্ষা আসবে, বি কেয়ারফুল। আননোনের মধ্যে আমি আবার বলতেছি দেখো ভাই, নোন যেমন সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, প্রবাদ প্রবচন, পারিভাষিক শব্দ, সমাস, সন্ধি, প্রত্যয়, ধ্বনিবর্ণ, সন্ধি, খেয়াল করে দেখো, প্রত্যয়, কারক, এগুলো হচ্ছে নোন টপিকস। লিঙ্গ যেটা আমরা লিঙ্গান্তর বলি, এগুলো হচ্ছে তো নোন টপিকস। তুমি এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসলে পারবা। এখন প্রশ্ন হচ্ছে কোন প্রশ্নগুলো আসলে তুমি পারবা না, বা তুমি পড়ো নাই, বা এই 15 দিনে তোমার পড়া উচিত। আবার বলতেছি এই 15 দিনে তোমার পড়া উচিত 2, 3, 4, 5টা মার্ক বেশি পাওয়ার জন্য তোমার কোন কোন বিষয়গুলো তুমি যেটা পড়েছো সেটা বাইরে গিয়ে পড়া উচিত। আমি আবার বলতেছি তুমি কি কি পড়েছো সেটা বাইরে গিয়ে পড়া উচিত। মনে রাখবা তোমারে কিন্তু আলাদা করবা, মানে তোমারে কিন্তু আলাদা করা হবে ওই মার্কগুলো থেকে। আমি কথাটা একটু গুছিয়ে বলি, কমন বিষয়গুলো যারা নতুন ফার্স্ট সেকেন্ড টাইমার হচ্ছ, কিংবা যারা নতুন এই বছর স্টুডেন্ট, লাস্ট ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমার শেষ জায়গা চান্স পাওয়ার জন্য, শেষ আস্থা, শেষ স্থান।
তো এইখানে তুমি কিভাবে একটু স্বাভাবিকের মধ্যে এসে ভালো মার্ক তুলবা, তো এই জায়গাতে তোমাকে যেটা করতে হবে, তুমি যেটা পড়েছো সেখান থেকে তুমি কিন্তু 80% 75% মার্ক তুলতে পারবা। আমি আবার বলতেছি 80% 70% তুমি মার্ক তুলতে পারবা। তাহলে এর বাইরে গিয়ে মার্ক তুমি কেমন তুলবা? দেখো ভাই, জাহাঙ্গীরনগর নিয়ে আমি একটা কথা বলি, ইনাদের হচ্ছে এত শিফট হয়, মানে লাইক বি দেখবা B1 B2 B3 B4 B5 B6 এতগুলা শিফট করা হয়ে থাকে সাধারণত, 3টা 4টা 5টা করে শিফট হয়। এতগুলোর মধ্যে কিন্তু তোমার ওই যে সিট যে আসন সংখ্যা আছে ওই আসনটা কিন্তু ভাগ 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 হয়ে যাবে। তার মানে একটা যদি তোমার 300 একটা ইউনিটে যদি 300 আসন থাকে, দেখবা 3টা ইউনিট করা হয়ে গেছে, তারপরে 100 করে পড়ে গেল। এখন ইউনিটের কোশ্চেনগুলো প্রায় একই রকম হয় তুলনামূলকভাবে, কোনটা একটু কঠিন হয়ে যায়, কোনটা সহজ হয়ে যায়। এখন এই সময়ে কোন মার্কগুলো, আমি আবার বলতেছি, কোন কোন অধ্যায়গুলো তোমাকে এগিয়ে রাখবে বা তোমার এই 15 দিনে পড়ে কভার করা উচিত, তার মধ্যে অন্যতম, আমি আবার বলতেছি, তার মধ্যে অন্যতম হচ্ছে অভিধান ক্রম। এখন তুমি বলবো ভাইয়া অভিধান ক্রম এটা আবার কি? একটু টাচ দিয়ে রাখি, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো, দেখবা অভিধান ক্রম কিন্তু বি ইউনিটে একটা প্রশ্ন আসছিল, বুঝতে পারছো? ওইটা অভিধান ক্রম, বিগত প্রশ্ন দেখলে বুঝতে পারবা তুমি। আচ্ছা আর আসো আরো কথা বলি। নাম্বার 2 হচ্ছে, মনে রাখবা, আমি আবার বলতেছি, নাম্বার 2 হচ্ছে মাত্রা। এই যে মাত্রা বা ছন্দ, আমি একটু খারাপ করে লিখতেছি কারণ দ্রুত কথা বলার জন্য সময় আমি পড়াবো, আমি গাইডলাইন দিয়ে পড়ার মধ্যে চলে যাব। মাত্রা ছন্দ, বি কেয়ারফুল। মাত্রা ছন্দ এইটা আবার কি? একটা কবিতা লাইন দিয়ে বলবে এটা কোন ছন্দে রচিত, কয়টা মাত্রা আছে বা কতগুলো সংখ্যা মাত্রা আছে, ছন্দ বৃত্ত বা অক্ষর বৃত্ত বা মাত্রা বৃত্ত, তোমার এটা বের করতে হবে। এখন তুমি বলবা ভাই এইটা তো কোশ্চেন আমি কোনোদিন পারি নাই, দেখি নাই, তা আমি এটা জীবনে পারব না। বিশ্বাস করো ভাই, আমি সত্যি বলতেছি, বিশ্বাস করো, এখান থেকে এক ইউনিটে এক শিফটে 2টা থেকে 3টা কোশ্চেন ডিরেক্ট চলে আসে। তাহলে এখানে যদি একটা আসে, এখানে 2টা আসে, 3টা কোশ্চেন তুমি আগে বাদ দিয়ে দিলা। তুমি যে আগেই 3টা কোশ্চেন, দেখো আমি আবার বলতেছি, কথাটা বুঝবা কিন্তু, আমি এখানে তোমাকে আমি সময় দিব হচ্ছে 45 মিনিটস বা 40 মিনিট, আর এখানে আমি সময় দিব হচ্ছে 40 মিনিট। তুমি মোটামুটি 1.5 ঘন্টা বা 2 ঘন্টা একটা ক্লাস করলে তুমি কনফার্ম থাকো 2 থেকে 3 মার্ক তুমি বেশি তুলতে পারবা। আমি ক্লাস দিব, যদি তোমরা প্রয়োজন মনে করো তাহলে আমি অবশ্যই এটা ক্লাস দিব। একজন বলেছো যে অভিধান ক্রম কোথা থেকে পড়বো? ভাই কোথা থেকে পড়ার দরকার নাই, আমি আছি, আমি পড়াই দেবো, হয়েছে? এবার আমি পড়াই দিব। অভিধান ক্রমটা বাংলার যে বইগুলো আছে সেখানে একটু কম কম থাকে, বা ওইভাবে যে নিজে নিজে পড়ে যে একটু ভালো করবা এরকম জায়গাটা কম থাকে। তো তারপরও কোথা থেকে পড়বে আমি তোমার পিডিএফ দিয়ে দিব আমার ক্লাসের পাশাপাশি, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো। আমি এতটুকু বলতে পারছি ভাইয়া যে ইনশাল্লাহ তুমি পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নিয়ে কাজ করতে পারবা। আমরা নরমালি কি করি যে ভাই আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম, আমার তো ভাই প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আমি তো জাহাঙ্গীরনগরে কিছু বুঝতে পারতেছি না। ভাই আমি তো রাবিরটা মোটামুটি বুঝতে পেরেছিলাম, বিউপিটা মোটামুটি বুঝতে পেরেছিলাম, চিটাগংও ধরতে পেরেছি, কিন্তু আমার তো এখন কোথাও গিয়ে দেখতেছি এক এক জায়গায় এক এক রকম প্রস্তুতির প্যাটার্ন, মানে কোশ্চেনগুলো আমি পূর্ণাঙ্গ করতে পারছি না বা প্রস্তুতিটা আমি পূর্ণাঙ্গ করতে পারছি না, ল্যাকিংস মনে হচ্ছে। আর এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নটা হয় সেটা আরেকটু কঠিন হয়, তুলনামূলক কঠিন হয়। তাহলে আমাদের কি করা উচিত? তাহলে তুমি যদি 25টা কোশ্চেনে যদি 5টা কোশ্চেন আগে থেকে ছেড়ে দাও, বাসাতে ছেড়ে দাও, তাহলে তোমার কিন্তু পরীক্ষা হচ্ছে 20 মার্কে। আর এই 20-এ তুমি 20 পাবা এর গ্যারান্টি আমি দিতে কখনোই পারবো না, তুমিও কিন্তু পারবা না। তাহলে আমাকে যেটা করতে হবে, তাহলে এই 15 দিনে, এই 10 দিনে কোন কোন বিষয়গুলো পড়লে আমি মোটামুটি ভাবে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসতে পারবো, বা আমি একটু মোটামুটি ভাবে বলতে পারবো, বা একটু ভাবসাব নিয়ে প্রস্তুতি নিয়ে বলবো যে না আমি হবে বা আশা করা যায়, কথাটা বুঝবা কিন্তু। এখন এবার আসো, তাহলে মাত্রা ছন্দ খুব ইম্পর্টেন্ট ভাই, সি এবং এফ ভাই চরম মাত্রা ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ বলার মতো না। তুমি জাস্ট যেটা করবা, গুরুত্বপূর্ণ না সেটা চেক করবা কেমনে। আজকে না, রাত হয়ে গেছে, কালকে লাইব্রেরি যাবা, লাইব্রেরি যে কোনো প্রকাশনের যে কোনো কোম্পানির তুমি কোশ্চেন ব্যাংক কিনবা, এই সি এফ এবং বি, ভাই তুমি অবাক হয়ে যাবা, জাস্ট দেখবা আমি কি বলেছি ক্লাসে, সেগুলো এখানে আছে। আচ্ছা এবার আসো, এরপরে মধ্যযুগ এবং প্রাচীন যুগ, আবার বলতেছি মধ্যযুগ এবং হচ্ছে প্রাচীন যুগ, কি বলেছি? মধ্যযুগ এবং, আচ্ছা আমি একবারে লিখি, প্রাচীন যুগ বলতে আমরা বুঝি চর্যাপদ, আর মধ্যযুগ বলতে আমরা বুঝি শ্রীকৃষ্ণ থেকে শুরু করে যতগুলো আছে। এখন এখান থেকে এটা অনেক বড় আলোচনা, যদি আমি বিসিএস অনুসারে আলোচনা করি এই আলোচনা অনেক বড় আলোচনা হয়ে যাবে, রাইট?
তা তুমি এখন কতটুকু পড়লে তোমার জাহাঙ্গীরনগর কভার করবে। এখান থেকে কিন্তু আমাদের হচ্ছে এই এফ ইউনিটে তুমি প্রাচীন থেকে এবং মধ্যযুগ থেকে কম করে হলো 2টা কোশ্চেন পাবা, যদি বেশি হয় তাহলে তুমি 3টা পাবা। তাহলে এখানে যদি একটা বা 2টা আসে, এখানে যদি 2টা বা 3টা আসে, এখানে যদি হচ্ছে 2টা থেকে 3টা আসে, তাহলে তুমি দেখো তোমার কিন্তু এই 25টা কোশ্চেনে কিন্তু তুমি এখন আজকে অবধি তুমি কিন্তু এটা পারো না, এটা পারো না, এটা পারো না, তাহলে তুমি কিন্তু মোটামুটি 5 থেকে 6 মার্ক কিন্তু পিছিয়ে আছো, তোমার এটা মানতে হবে। তাহলে এখন কি করলে, কিভাবে পড়লে কিভাবে এগোনো যায়, আমি সেগুলো নিয়ে কথা বলবো, কিন্তু তোমাকে আমাকে সময় দিতে হবে। যদি তুমি লাইভটা সম্পূর্ণ ক্লাসটা করো আজকে, আমি বলতে পারছি তুমি অনেক কিছু আজকে বুঝতে পারবা, নতুন করে পড়তে তুমি সক্ষম হবা, তোমার প্রস্তুতি স্বয়ংসম্পূর্ণ করতে তুমি সক্ষম হবা, সত্যি বলছি। এই তোমরা কি ক্লাসে আছো? ক্লাস কে কি করতেছো? আমি তো খুব সিরিয়াস হয়ে গেছি ক্লাসে ঢুকে মাত্রই। এই তোমাদের অবস্থা কি একটু বলো? আমি তো ক্লাসে খুব সিরিয়াস হয়ে পড়েছি, একদম মনে করো একটা অন্যরকম একটা অবস্থা। আচ্ছা ভয় পেও না, আমি ভয় পাওয়ানোর জন্য বলছি না, আমি সিরিয়াসলি বলছি। আমি এগুলো সব পড়াই দিব, ঠিক আছে? যে কোনো মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক, আমি এগুলো পড়াই দিব। মধ্যযুগ যতটুকু প্রয়োজন পড়াই দিব, মাত্রা ছন্দ শিখাই দিব, অভিধান ক্রম নির্ণয়ের সূত্র, নির্ণয়ের যে ওয়ে, আমি এটা শিখাই দিব। আছি। এই তোমরা কি আমার চেনো? আমি আজকে ক্লাসটা নিচ্ছি নরমালি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য, মানে জাবি ভর্তি পরীক্ষার জন্য নিচ্ছি ক্লাসটা। এইটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য খুব বেশি কাজে দিবে, এবং যারা নতুনের মধ্যে সেকেন্ড টাইম আছো, মানে মিন করছি আমি, যারা নতুনের মধ্যে একটু সংশয় আছো, নতুন করে এই 15 দিনে নতুন করে প্রস্তুতি নিচ্ছ জাহাঙ্গীরনগরকে শেষ ডেস্টিনেশন হিসাবে, তাদের জন্য আমি বলছি তোমাদের জন্য আজকে ক্লাস। তো এখন আসো, আমি তোমাদেরকে কিছু কোশ্চেনের প্যাটার্ন বলবো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু কোশ্চেন নিয়ে আসবো আমি এখন, নিয়ে এসে তোমাদেরকে আমি কোশ্চেনের সিস্টেমটা বা প্যাটার্নটা বলবো, যে অ্যাকচুয়ালি তোমার কিভাবে পড়া উচিত, তোমাকে আরেকটু কিভাবে বিচক্ষণ হতে হবে, ঠিক আছে? তাহলে আমি যে কথাগুলো বলছি, কথাগুলো কি তোমাদের সাথে মিলে? ভাই আপনার ক্লাস ভালো লাগতেছে, ক্লাসের মান ভালো, আগের গুলো হচ্ছে এটার মানে আমি বুঝি নাই ভাই, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ যারা প্রশংসা করছো অনেকেই, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তোমাদের একজন বড় ভাইয়ের মতোই বড় ভাই, ইনশাল্লাহ আমি দায়িত্ব নিয়ে তোমাদের পড়াবো, তোমরা আমার কথাগুলো শুনো শেষ পর্যন্ত। আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের আজকের এই 1 ঘন্টা বা 45 মিনিট আমি যতক্ষণ আছি তোমাদের খুব বেশি কাজে দিবে। তাহলে আমি আবার বলতেছি, তাহলে অভিধান ক্রম, মাত্রা ছন্দ নির্ণয় করার যে ওয়েটা আছে, এটা শিখতে হবে তোমাকে। প্রাচীন যুগ মধ্যযুগের অল্প অল্প করে প্রাচীন যুগ মধ্যযুগটা একটু পড়ে ফেলতে হবে। আর আমি যদি পড়াই দিই তাহলে সেটা তো আরো সহজ হয়ে যাবে, তুমি ক্লাসের মধ্যে 1 মার্ক 2 মার্ক তুলে নিতে পারছো। আর যদি আমি অবশ্যই পড়াবো, তারপর আমি কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে তোমাদের জাহাঙ্গীরনগর পরীক্ষা আসবে, আমি কিন্তু স্টার চিহ্ন দিয়ে তোমাদের কিন্তু শর্ট একটা সাজেশন বা ক্লাস আমি কিন্তু প্রোভাইড করব, ঠিক আছে? যদি তোমরা চাও তোমাদের কোন বিষয়ে প্রবলেম হয়, কাইন্ডলি একটু লিখবা, এই বিষয়গুলো তোমরা একটু স্ট্রং জোন রাখবা, রাইট? এবার আসো মুখস্থ পাঠ। আচ্ছা, আরেকটা কথা বলে নিচ্ছি আমি, সেটা হচ্ছে উদ্ধৃতি। আচ্ছা, উদ্ধৃতি মানে কি? উদ্ধৃতি মানে হচ্ছে উক্তি। আচ্ছা, আমি সহজ করে বলি, উক্তি, এই উক্তি কিন্তু পরীক্ষা আসে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি উক্তি তো অনেক উক্তি আছে, হ্যাঁ তাই না? উক্তি তো অনেক আছে, এখন কোন উক্তিগুলো তোমার জন্য প্রয়োজন বা তোমার জন্য আসবে, আমি তোমাদেরকে এটাও বলে দিব যে কোথা থেকে বা কতগুলো বা কয়টা পাতা। আমি এখানে তোমার উক্তি বা উদ্ধৃতি তুমি দিতে চেষ্টা করো, আমি চাইলে কিন্তু 10 পাতা 15 পাতা দিতে পারি, যে হ্যাঁ পড়ে ফেলো, বাট অ্যাকচুয়ালি উদ্ধৃতি কমন পাওয়ানো খুবই টাফ, আমি বলছি খুবই টাফ। তবে আমরা মোটামুটি অনেকদিন থেকে কাজ করছি, তো একটা প্রেডিক্ট করতে পারি যে কোন প্রশ্নটা বা কোন উদ্ধৃতিটা এই বছর আসতে পারে। আমি বলছি না আমার পড়া থেকে কমন আসবে, তবে এতটুকু বলতে পারি অনেকদিন থেকে কাজ করছি, অভিজ্ঞতা থেকে মোটামুটি প্রেডিক্ট করতে পারে যে এই উদ্ধৃতিগুলো বা এখান থেকে পড়লে হয়তো কোনো একটা ইউনিটে, কোনো একটা শিফটে বা 2টা শিফটে বা 3টা শিফটে হয়তো কমন পাওয়ানো যেতে পারে, বুঝতে পারছেন? তো আমি একটু বলি তোমাদেরকে। ভাই আপনার ইউসিসি ফার্মেটের পুরাতন ছাত্র রিয়াদ হোসেন, তুমি কেমন আছো ভাইয়া? ক্লাস শুরু করেন। মাত্রা ছন্দ অভিধান পদবিন্যাস লিখছো হয়তো বা, হ্যাঁ। আচ্ছা, এবার আসো উদ্ধৃতি উক্তি পড়বা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো তোমাদের জন্য ব্যাকরণের মধ্যে যে টপিকস গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা কাইন্ডলি এটা মনে রাখবা। আমি আবার বলছি, ব্যাকরণের মধ্যে যে টপিকস গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি আবার বলছি, ব্যাকরণের মধ্যে তুমি যে ব্যাকরণটা পড়েছো বা তুমি যে ব্যাকরণটাকে এখন চেনো, সেই ব্যাকরণে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বানান শুদ্ধি। আমি আবার বলতেছি, বানান শুদ্ধি। এই বানান শুদ্ধি তুমি মিলিয়ে নিও ভাইয়া, তুমি বিও পাবা, সিও পাবা, সিওনও পাবা, এপো পাবা। আমি আবার বলতেছি, বানান, এই বানান 2টা থেকে 3টা পাবা। এটা গুচ্ছ আকারে আসে। নরমালি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একটু কঠিন করা হয়ে থাকে,
তুলনামূলকভাবে একটু গ্যামজাম কঠিন, কিভাবে তোমার টাইমটা নষ্ট করাবে বা তুমি কিভাবে একটু কঠিন করে চিন্তা করে উত্তর নিয়ে আসবা, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু হয়ে থাকে। তাই তোমাকে যেটা করতে হবে এখন থেকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে আমার কঠিন করে চিন্তা করতে হবে। তো বানান থেকে সাধারণত গুচ্ছ আসে, গুচ্ছ কি বলছি, বানান থেকে গুচ্ছ আসে। তাহলে গুচ্ছগুলো জানার জন্য তোমাকে বানানের কিছু নিয়ম পড়তে হবে বা মুখস্থ করতে হবে। আমি নিয়মবাদী, কারণ নিয়ম দিয়ে অনেক বানান সলভ করা যায়। আচ্ছা, এরপরে আসো বানান গেল। এর নাম্বার 2 শব্দ ভান্ডার। আমি আবার বলতেছি শব্দ ভান্ডার। এই শব্দ ভান্ডার বলতে মিন করেছি কোনটা কোন ভাষার শব্দ। লাইক এই যে কয়েকদিন আগে পরীক্ষা, বিশেষ পরীক্ষা আসলো গত শুক্রবারের দিন, আসমান কোন ভাষার শব্দ, উত্তর কি হবে, ফার্সি শব্দ হবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের কথা বলি যে চশমা কোন ভাষার শব্দ, 18 সালে আসছে। হ্যাঁ, গোলাপ কোন ভাষার শব্দ, বাবা কোন ভাষার শব্দ, বিশেষ পরীক্ষার প্রশ্ন। জাহাঙ্গীরনগরে গত বছর আসছে উকিল আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে আদালত আসছে, এগুলো কোন ভাষার শব্দ, কলম আসছে, গুচ্ছ আকার আসে। এই শব্দ ভান্ডার কিন্তু গুচ্ছ আকার আসে। আমি আবার বলতেছি এটাও কিন্তু গুচ্ছ আকার আসে, বা কিংবা একটা ওয়ার্ড দিয়ে বললো এটা কোন 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 শব্দ বা এটা উৎস কি। ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার আসো উপসর্গ। কি বলেছি, উপসর্গ। এখানে উপসর্গ থেকে প্রশ্ন আসে 2 ধরনের। কিরকম, নিচের কোনটি অমুক উপসর্গ, নিচের কোনটি কোন ভাষার উপসর্গ। এই কোশ্চেনটা তোমরা পারবা, এটা তুমি পারবা, এটা তুমি পারবা, এটা যদি আসে। অন্যথায় আরেকটা আসে অর্থ আসে, যে এইটি মানে একটা শব্দ দিয়ে বলবে এটি কি অর্থ প্রকাশ করে বা নিজের কোনটি অমুক অর্থ প্রকাশ করে। 4টা উপসর্গযুক্ত শব্দ দিয়ে তোমাকে উত্তর বের করতে হবে। তো এটা একটু কঠিন হয়ে যায়, এটা পড়ানোর বিষয় আছে, এটা আমরা পড়াই দিব বা আমি পড়াই দিব তোমাদেরকে। ওকে, এরপর আসো, এরপর হচ্ছে বানান গেল, শব্দ ভান্ডার গেল, উপসর্গ। দেন তারপর আসো প্রত্যয়। কি বলেছি আমি জাস্ট লিখতেছি, তোমরা শুনে নাও। প্রত্যয়, এই প্রত্যয় থেকে কোশ্চেন কিন্তু আসে, বি কেয়ারফুল। তাহলে তোমাকে প্রত্যয় তুমি বলবা কি যে ভাইয়া আমি তো ব্যাকরণই ঠিক মতো পারি না, আমি প্রত্যয় পারি না, আমি সমাস পারি না, আমি বানান পারি না, তো আমি কেমনে কি করব। তাহলে আমি আবার বলতেছি তোমার কিন্তু সাধারণ যে ব্যাকরণটা আছে এই ব্যাকরণে তোমার কিন্তু ভালো হইতে হবে। আমি আবার বলতেছি এইখানে তোমার ভালো হইতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমি যে দায়িত্বটুকু নিব এখান থেকে কোন কোন কোশ্চেন গুলো আসবে বা 5 মার্ক বা 6 মার্কের দায়িত্ব কিন্তু আমি নিব। যে অভিধান ক্রম নিব, মাত্রা নিব, প্রাচীন মধ্যযুগ নিব, উদ্ধৃতি নিব, এরকম আরো কিছু আছে। যে লেখক পরিচিতি, যে লেখকের যে কোনটা কার লেখা, কোনটা আসতে পারে, এগুলো কিন্তু আমি দায়িত্ব নিব। সুতরাং তোমাকে কিন্তু টাকায় থাকতে হবে। এবার আসো সমাস। সমাস থেকে প্রশ্ন আসে, রাইট? এই সমাস থেকে শুরু করে, লিঙ্গ থেকে শুরু করে অনেক টপিকস আসে। এবার আসো আমরা চলে যাবো আজকে কিছু পড়ায় যাবো। তাহলে বি ইউনিটে প্রশ্ন আসে বাংলা কয়টা বলো তো? 20টা 30টা, মাত্র 10টা আসে। এই 10টা তুমি যেটা করবা, তুমি যা পড়েছো সেখান থেকেই তুমি 9টা বা 8টা পেয়ে যাবে। যাও বলে দিলাম, তুমি যা পড়েছো সেখান থেকে 8টা 9টা পেয়ে যাবা। ঠিক আছে? তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে এবং হচ্ছে এফ ইউনিটে সব থেকে বেশি গুরুত্ব দিবা হচ্ছে মুখস্থ অংশ, মানে সমার্থক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, তারপর হচ্ছে কি বলে প্রবাদ প্রবচন, পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ, শব্দার্থ আসে পরীক্ষায়। এইগুলোর প্রতি বেশি বেশি গুরুত্ব দিবা, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমাদের এই ব্যাকরণ থেকে, আমি আবার বলছি এই ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো আমি একটু আসো তোমাদের দেখাই একটু। গত বছর এই ইউনিটে আমি বলতেছি এই ইউনিটে একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা হবে হচ্ছে এরকম। তারপর দেখো এইটা প্রশ্ন আসছে, এটা একটা ইউনিট আসছে, এটা মানে এটা হচ্ছে এফ এর অন মানে শিফট এটা আসছে। শিফট 2 যেটা, এই শিফট 2 এ আসছে অতএব শব্দের সন্ধি বিচ্ছেদ কি, খেয়াল করে দেখো। তাহলে এই কোশ্চেনটা আসছে সন্ধি থেকে। কি থেকে আসছে? সন্ধি চেয়েছে, সন্ধি বিচ্ছেদ চেয়েছে। ভাই তুমি খেয়াল করে দেখো, এই যে অতএব, এটা কিন্তু আননোন, অর্থাৎ আমরা যে নিয়ম পড়েছি সেই নিয়মের মধ্যে কিন্তু না। আবার দেখো যশ ইচ্ছা, তুমি দেখে চমকায় যাবে, হায় আল্লাহ, যশ ইচ্ছা এটা আবার সন্ধি হয় কেমনে? তা দেখো আমি আবার বলতেছি, ওনারা কিন্তু ঠিকই সন্ধি থেকে প্রশ্ন করেছে, কিন্তু সন্ধি থেকে যে দুটো প্রশ্ন করেছে বা যে একটা প্রশ্ন করেছিল যে শিফট অনুসারে, তুমি খেয়াল করে দেখো আননোন আসছে, একদম অজানা। এরকম নিয়ম আমরা সাধারণত পড়ি না, যে যশ ইচ্ছা ভাঙলে কি হয়, এটা আদৌ মানে কোন সন্ধি, এটা স্বরসন্ধি না ব্যঞ্জন না বিসর্গ, বা এটা কোন স্ট্রাকচারে করা যায়। এবার আসো, এইটা কিন্তু আমাদের বিসর্গ সন্ধি আছে, সেই বিসর্গ সন্ধির একটা ব্যতিক্রম ধর্মী নিয়ম আছে। আবার বলতেছি ব্যতিক্রম ধর্মী নিয়ম আছে, আমি পড়াচ্ছি, আমি পড়ার মধ্যে আছি, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, আমি পড়ার মধ্যে চলে আসছি। এই ধরনের মানে কোশ্চেনগুলো কেমন হয়, তুমি বিগত কিছু কোশ্চেন দিচ্ছি আমি, তুমি জাস্ট একটু ফিল করো যে কোশ্চেনগুলো কেমন হচ্ছে। তুমি দেখো গত বছরের প্রশ্ন বলছি আমি, হ্যাঁ 2-3 বছর আগের না, গত বছর ইনস্ট্যান্ট। তাহলে যশ ইচ্ছাটা যদি আমি ভাঙলে হবে হচ্ছে যশ বিসর্গ যোগ হচ্ছে ইচ্ছা, এটা হচ্ছে যশ ইচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ। যদি আমরা অতএবটা ভাঙি, অতএব ভাঙলে কি হবে?
অতএব বাংলা হচ্ছে অত বিসর্গ যোগ হচ্ছে এব, এটা হচ্ছে অতএব শব্দের সন্ধি বিচ্ছেদ। এখন প্রশ্ন হচ্ছে ভাই এইটা বিসর্গ সন্ধি হইলো কোন দুঃখে, কিভাবে হইলো? এখানে তো কোনো নিয়ম কানুন কিছুই নেই, তাহলে আমরা এটা কিভাবে বুঝবো যে এই যশ ইচ্ছা বিসর্গ সন্ধি, অত বিসর্গ যোগ এব বিসর্গ সন্ধি? এখানে একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা হচ্ছে বিসর্গ সন্ধির, তোমরা খাতা লিখো, বিসর্গ সন্ধির, খাতা লিখো বিসর্গ সন্ধির ব্যতিক্রম ধর্মী নিয়ম, সবাই লিখো ব্যতিক্রম ধর্মী নিয়ম, সবাই লিখো প্লিজ। পরীক্ষায় দেখো ব্যতিক্রমগুলো পরীক্ষা আসবে। জাহাঙ্গীরনগর মানেই এই কোশ্চেনগুলো হচ্ছে উত্তর খুঁজতে সময় লাগবে। কেন সময় লাগবে? কারণ প্রশ্নগুলো খুব জটিল হয়, বুঝতে পারছো? তো এখন আসো, তুমি তো নিয়ম, যেগুলো নিয়মের মধ্যে আছে সেগুলো অবশ্যই পড়বা, নিয়মের বাইরে গিয়ে তুমি কি করবা, তাই না? আচ্ছা, তাহলে বিসর্গ সন্ধির ব্যতিক্রম ধর্মী যে নিয়মগুলো আছে আমি সেটা নিয়ে কথা বলছি। মনে রাখবা, আমি আমার মতো করে পড়াচ্ছি, মনে রাখবা সন্ধি বিচ্ছেদের দ্বিতীয় মানে ক্লাসের পরে এই দ্বিতীয় পদের প্রথম বর্ণ, আমি বলতেছি দ্বিতীয় পদের যদি প্রথম বর্ণ অ ছাড়া মানে অ হবে না, এই অ বাদে অন্য স্বরগুলো হবে। যেমন ধরো রস্বই, যেমন ধরো এ, যেমন ধরো হচ্ছে আ, খেয়াল করে দেখো, হ্যাঁ, যেমন হচ্ছে উ, এই যে এই বর্ণগুলো হয়ে থাকবে। আমি আবার বলতেছি সন্ধি বিচ্ছেদের দ্বিতীয় মানে দ্বিতীয় পরের যে অংশটা আছে ওইটার প্রথম বর্ণ অ হবে না, অ ছাড়া অন্য কিছু হবে। কি হতে পারে? ই হতে পারে, এ হতে পারে, আ হতে পারে, রস্য হতে পারে, বুঝতে পারছো? যেমন দেখো শব্দ পরীক্ষা আসছে, চাকরি পরীক্ষা আসছে, তপ আধিক্য শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দেখো তপ আধিক্য, তাহলে ভাঙলে কি হবে? তপ বিসর্গ প্লাস এই দেখো আধিক্য আছে, তাহলে আধিক্য তুমি আগে লিখে নাও, আধিক্য লিখে নাও। এবার দেখো এই দ্বিতীয় পদের প্রথম বর্ণ কি আছে দেখো তো, আ আছে। তাহলে এই সব ক্ষেত্রে আমি আবার বলছি, এই সব ক্ষেত্রে জাস্ট তুমি বিসর্গটা উঠিয়ে দিবা, এখানে এসে জাস্ট উঠাই দিবা। আচ্ছা দেখো, অতএব দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ কি? এ আছে, দেখো তো এই যে কন্ডিশন এ আছে, তাহলে এইটা তুমি রেখে দিবা, এটা তুমি দিয়ে দিবা, দিয়ে জাস্ট এখানে যখন জোড়া দিবা তখন তুমি বিসর্গটা উঠাই দিবা। যশ ইচ্ছা, দেখো দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ কি আছে? দেখো রস্যই আছে, কি আছে? রস্যই আছে। তাহলে এই শব্দটা তুমি এটা করবা, এই বিসর্গ উঠে গিয়ে জাস্ট জোড়া দিয়ে দিবা, বিসর্গ উঠে গিয়ে জোড়া দিয়ে দিবা, এটা হচ্ছে নিয়ম। তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, অনেক জায়গায় আমি দেখেছি, কয়েকটা বইয়ে দেখেছি, এটা না বললে নয়, বলতে হচ্ছে। তুমি আজকে তোমার কাছে যে কোম্পানির বা যে প্রকাশনীর বইটা আছে, কোশ্চেন ব্যাংকটা আছে, তুমি দেখে নাও, 19 সালে আসছে, এটা এফ ইউনিটে আসছে, তুমি দেখে নাও ওনারা যেটা করেছে, যশ ইচ্ছা পরীক্ষা আসছে এইটা, ওনারা কি করেছে? এটা চেঞ্জ করে দিয়েছে, এরকম করে দিয়েছে, এই যে যশোচ্ছা দিয়ে করে দিয়েছে যশ বিসর্গ যোগ হচ্ছে ইচ্ছা। এটা একটা জাস্ট বোকামি, আনকাইন্ড অফ প্রতারণা করা। কারণ আমার কখনোই রাইটস নেই যে আমি প্রশ্নপত্র চেঞ্জ করে ফেলবো, এটা একটা প্রতারণা করা, তোমাদেরকে সহজ করে মানে বুঝায় দেওয়া। বাট না, সহজ করে বোঝাতে গিয়ে তোমাকে কিন্তু সে কিন্তু বিভ্রান্তে ফেলে দিয়েছে। তো এটা আমি বলবো এটা হচ্ছে প্রতারণা, ডেফিনেটলি এটা প্রতারণা। এটা অ্যাকচুয়ালি প্রশ্ন চেঞ্জ করা যাবে না, প্রশ্ন যেমন আসছে আমাকে সেটা আনসার করতে হবে। প্রশ্ন ছিল এরকম না, রিয়েল প্রশ্ন ছিল এরকম ছিল, এই যে যশ ইচ্ছা, এই যে মৌলিক বই এরকম আছে, এটা ভাঙলে এরকম হয়ে যায়। আর একটু উদাহরণ দিই, তোমাদেরকে আমি কুইজ করবো, তোমরা উত্তর দিবা, কুইজ দিচ্ছি, তুমি বলবা। যেমন দেখো শিরোপরি, আবার বলতেছি পরীক্ষা আসছে শিরোপরি, এই শিরোপরি শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে? কাইন্ডলি একটু ঝটপট উত্তর দাও, তোমাদের আমি একটু উত্তর করবো এবার, যে আসলে তোমরা কতটুকু বুঝলা। আব্দুল আল মামুন বলতেছে যে স্যার আরেকবার বলেন। দেখো দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ যদি অ ছাড়া অন্য স্বর, তো আমাদের স্বরবর্ণ আছে কয়টা? 11টা। এই 11টার মধ্যে দ্বিতীয় পদের প্রথম বর্ণ অ হবে না, তাহলে কি হবে? অ বাদে যা আছে, কি আছে? রস্য হইতে পারে, হ্যাঁ, দীর্ঘ হইতে পারে, এ হইতে পারে, ওই হইতে পারে, ও হইতে পারে, আ হইতে পারে। তাহলে দেখো এই বিষয়গুলো আছে। হ্যাঁ, তাহলে এখন একটু কাইন্ডলি লিখো যে হ্যাঁ নাইম দেবনাথ লিখেছে, গুড লিখেছে। তুমি এটা উত্তর করো যে এই শিরোপরি বিশ্লেষণ করলে কি হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শব্দ, তোমাদের এটা কিন্তু পরীক্ষা আসার মতো ছিল, বাট এটা আসলে আসছে, এই দুটো আসছে। কিন্তু তোমরা একটু লিখো, শিরোপরি লিখো। হ্যাঁ, অনেকে লিখছো শিরোপরি না। আরিফ আঞ্জুম, তোমার উত্তর ভুল হয়েছে ভাইয়া, তোমার উত্তর ভুল হয়েছে। হ্যাঁ, শহীদুল সুমন লিখেছে, ঠিক আছে। মোরসালিন লিখেছে জয়কুলির কাজ এটা বলবো না। আচ্ছা, তারপর লিখেছে সাকিব আল হাসান লিখেছে শিরোপরি। সুমাইয়া লিখেছে গুড, ভালো লাগতেছে। আমি যে সময় দিয়ে ক্লাস দিচ্ছি, কষ্ট করে তোমাদের জন্য ক্লাস দিচ্ছি, মনে হয় ক্লাসটা সার্থক হচ্ছে, তুমি কিছু জানতে পারছো, রাইট? কিছু এক্সাক্ট সঠিক ব্যাখ্যা পাচ্ছ, এবং তোমার সময় প্রশ্ন কিভাবে আসবে তুমি মনে হয় একটু আঁচ করতে পারছো, তাই না? আসো, গুড। তাহলে দেখো ভেঙে নিলে দেখো প্রথম দ্বিতীয় পদ এটা মনে হচ্ছে আমার কাছে, মানে আমাদের কাছে মনে হচ্ছে, এই দেখো, তাই দেখো, তাহলে এদিকে প্লাস দিয়ে দাও।
কি আছে উপরি। তাহলে এই এটা পরপদ, পরপদের প্রথম বর্ণ কি আছে রস্য আছে, রস্য, তাহলে সূত্রে পড়ে গেছে। তার মানে এখানে জাস্ট বিসর্গ হবে, দুনিয়ার সব ঠিক থাকবে, দুনিয়ার সব ঠিক থাকবে। এই দেখো শিরো বিসর্গ যোগ হচ্ছে উপরি। এই দেখো তপ আধিক্য, দেখছো যশ ইচ্ছা, দেখো রস্য আছে, এ আছে, আ আছে, দেখো রস্য আছে। তাহলে এই নিয়মটা তোমার সময় পরীক্ষা আসলে পারবা না, পারবা না। অনেক ভালো লাগছে, সাকিব আল হাসান লিখছে, ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া তোমাকে। আচ্ছা এবার আসো, এটা শেষ। এবার আসো তোমাদের আরেকটা কোশ্চেন সলভ করাবো, সেটা হচ্ছে তোমরা একটু মনোযোগ দিবে যে সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসে। এখন এই সমার্থক শব্দগুলো তোমরা কিভাবে সলভ করবে, রাইট? সমার্থক শব্দগুলো ইজিলি সলভ করা যায়। আমাদের সমার্থক শব্দ অনেক বেশি পড়তে হয়। দেখো ভাইয়া, ইংরেজির ক্ষেত্রে যেমন অনেক পড়তে হয়, বাংলার ক্ষেত্রেও কিন্তু অনেক পড়তে হয়, বাট তুমি পড়া একটু কমে নিয়ে আসতে পারবে চাইলে। আমি তোমাদের কিছুক্ষণ সমার্থক শব্দ দেখাবো, বিকজ খুব ইম্পর্টেন্ট। তো লিখে রাখো সবাই সমার্থক শব্দ, সমার্থক শব্দ প্লিজ লিখো, সবাই লিখো, সবাই লিখো সমার্থক শব্দ। আচ্ছা এই সমার্থক শব্দের কিছু কৌশল দেখাবো, আমি বলতেছি এই সমার্থক শব্দের কিছু বিশেষ কৌশল আছে, এই কৌশলগুলো আমি তোমাদের দেখাবো যা তোমাদের কাজে দিবে। যেমন ধরো পরীক্ষা যদি বলে নিচের কোনটি সাদৃশ্য বা নিচের কোনটি বৈসাদৃশ্য, এরকম কিন্তু প্রশ্ন জাহাঙ্গীরনগরে খুবই আসে, লাইক অ্যানালজি টাইপের, অ্যানালজি টাইপের প্রশ্ন আসে, মানে সাদৃশ্যকরণ বৈসাদৃশ্যকরণ। তাহলে নিচের কোনটি সাদৃশ্যটা বলেছে, তাহলে তুমি দেখো অপশনে দেওয়া আছে, ক নাম্বার হচ্ছে দেওয়া আছে ধরো বারিদ, কি দেওয়া আছে বারিদ, হ্যাঁ এবার বারিদ দিয়েছে, আর এখানে দিয়েছে হচ্ছে মেঘ, কি দিয়েছে মেঘ দিয়েছে। আচ্ছা ধরো খ নম্বরে দিয়েছে বারিধি, কি দিয়েছে বারিধি, সবাই মনোযোগ দাও, ছ নম্বর দিয়েছে বারিধি, দিয়ে এখানে দিয়েছে হচ্ছে ধরো হচ্ছে মেঘ দিয়েছে। আচ্ছা ধরো ঘ নম্বরে দিয়েছে বা গ নম্বরে দিয়েছে, আমি জাস্ট উদাহরণ লিখতেছি, গ নম্বরে দিয়েছে ধরো তুমি দেখতে পাচ্ছ নিচে সবাই। আচ্ছা গ নম্বরে দিয়েছে ধরো যে অবনীধর বা মহিধর, হ্যাঁ মহিধর, এটা হচ্ছে কি বলে রাজা, এরকম দিয়েছে। এখন এই ধরনের এই যে এইটার অর্থ এটার মতো আছে কিনা, এইটার অর্থ এটার মতো আছে কিনা, কিংবা এটার অর্থ এটার মতো আছে কিনা, এন্ড সাদৃশ্য চেয়েছে মানে কি নিজের কোনটি সমার্থক, এইটার উত্তর কি তোমরা পারবা? প্লিজ ছন্দ নির্ণয় কি পড়ানো হয়েছে? মাত্রা ছন্দ না, মাত্রা ছন্দ পড়ায় নাই, বাট আমরা পড়াবো যদি তোমরা চাও, যদি তোমরা সত্যি। আমি দেখতে যাচ্ছি এখানে কতজন আছে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে পরীক্ষা দিবা। আমি আবার বলতেছি, আমি তোমাদের কাছে আমি চাইলেই পড়াতে পারতাম, আজকে প্রথম ক্লাসটা মাত্রা দিয়ে, ছন্দ দিয়ে, অভিধান ক্রম দিয়ে পড়াতে পারতাম, মধ্যযুগ প্রাচীন যুগ দিয়ে পড়াতে পারতাম, যতটুকু তোমাদের প্রয়োজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য ততটুকু দিয়ে পড়াতে পারতাম। বাট আমি আজকে চেয়েছি আজকের ক্লাসটা যে আসলে তোমাদের কাছে আমার কতটুকু গ্রহণযোগ্যতা আছে, কিংবা তোমরা আসলে কতজন স্টুডেন্ট প্রকৃতি স্টুডেন্ট আছো। তোমরা এখন যে অনেকে কমেন্ট করবা যে কার কোনটা প্রয়োজন কার কোনটা লাগবে, আমি কিন্তু পরিসংখ্যান করে বুঝতে পারবো যে এখানে আসলেই তোমরা কিরকম সেকেন্ড টাইমার আছো বা পরীক্ষার্থী আছো, আমি তো কাউন্ট করতে পারবো। তো যারা যারা হচ্ছে পরীক্ষার্থী আছো, অ্যাকচুয়াল পরীক্ষার্থী আছো, পরীক্ষা দিবে, এবার দাও বা সামনেবারও দিবা, যদি আল্লাহ না করুক এবারই যেন হয়ে যায়। আর যারা হচ্ছে পরীক্ষা দিবা এবারই দিচ্ছ, যারা কনফার্ম দিচ্ছ, মানে গতবার সেকেন্ড টাইম হয়ে গেছো, লাস্ট এবং শেষ ভরসা, তারা একটু কাইন্ডলি লিখবা, আমি একটু প্লিজ তোমাদেরকে আমি দেখবো, প্লিজ লিখবা, তাহলে আমি সেই হিসাবে তোমাদের জন্য আমি পরবর্তী স্টেপ নিয়ে আসবো, রাইট? আচ্ছা আসো পড়ায় আসো। তাহলে এইটার উত্তর কি হতে পারে, এটার উত্তর তোমরা একটু লিখে দাও, এ বি সি লিখো কোনটা আনসার হবে, এবং কে কে ক্লাস করতে চাও, কোন কোন অধ্যায়ের ক্লাস লাগবে কাইন্ডলি একটু বলবা, কোন কোন অধ্যায়ের মূলত তোমার ক্লাস লাগবে আমার কাছে আবদার করো, আমি তোমাদের দিব, ঠিক আছে? আচ্ছা এবার আসো সমার্থক শব্দ। ধরো আমি লিখলাম হচ্ছে জল, কি লিখেছি জল লিখেছি। আমি ধরো লিখলাম বাড়ি, কি লিখেছি বাড়ি। ধরো আমি লিখলাম হচ্ছে অম্বু, অম্বু মানে হচ্ছে পানি, বা আমি লিখলাম অম্ভু, অম্ভু কিন্তু হয়। ধরো আমি লিখলাম তোয়, কি বলেছি তোয়, বা আমি লিখলাম হচ্ছে পয়, এটা বিসর্গ দিয়েও লেখা যায়, প অন্তুস্থ বিসর্গ দিয়েও লেখা যায়। আচ্ছা তাহলে জল বাড়ি অম্বু। ধরো আমি লিখলাম নীর, লিখলাম নীর। আচ্ছা বলতো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পানির সমার্থক শব্দ। আমি আবার বলতেছি, এই যে জল বলো, বাড়ি বলো, অম্বু বলো, তোয় পয়, এগুলো সবগুলো হচ্ছে পানির সমার্থক শব্দ, রাইট? এখন তুমি যদি একটু কেয়ারফুলি আজকে ক্লাসটা করে, তোমার লাভটা কি? আজকে লাভ হচ্ছে তোমার আমি কিছুক্ষণের মধ্যে এই পানি থেকে তোমার আমি সমুদ্রে নিয়ে যাব। কিভাবে সম্ভব, তাই না? এই পানি থেকেই যেখানে বৃষ্টি হয়, যেখান থেকে মেঘে নিয়ে যাব, জাস্ট ইজি। তুমি আজকের ক্লাসে তোমার আমি হোমওয়ার্ক দিচ্ছি বা এই যে ইনস্ট্যান্ট ওয়ার্ক দিচ্ছি, তুমি মনে রাখবা জল, বাড়ি, অম্বু, অম্ভু, তোয়, পয়, নীর, এই শব্দগুলোর অর্থ হচ্ছে পানি। কি বলেছি? এগুলো হচ্ছে পানির সমার্থক শব্দ।
এবার আসো আমরা ইংলিশে সাফিক্স প্রিফিক্স যুক্ত করে কিন্তু শব্দ রূপান্তর করতে পারি, অর্থাৎ একটা শব্দকে আমরা সিনোনিম করতে পারি, অ্যান্টোনিম করতে পারি, আবার একটা শব্দ থেকে আরেকটা শব্দ সৃষ্টি করতে পারি, ওই টাইপের শব্দ বা ওই রকম টাইপের বা একই রকম শব্দ সৃষ্টি করতে পারি আমরা কিন্তু ইংলিশের ক্ষেত্রে। ঠিক তেমনি বাংলার ক্ষেত্রেও করা যায়, তোমার আমি বাস্তব প্রমাণ দিচ্ছি। দেখো তাহলে এখন এই শব্দগুলোর সাথে তুমি যদি, আমরা বলতেছি এই শব্দগুলোর সাথে তুমি যদি দ যুক্ত করো। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে একবার পরীক্ষা আসছে, নিচের কোন বর্ণটি অর্থবোধক শব্দ প্রকাশ করে বা অর্থবোধক শব্দ প্রকাশ করে, হ্যাঁ এরকমটা আসছিল। তো আমরা সবাই জানি, প্লিজ দেখো আমি পড়ায় আসো, সবাই মনোযোগ দাও। ধরো আমি লিখলাম খ, কি লিখেছি খ, মনে রাখবা এই খ মানে হচ্ছে আকাশ। আবার বলতেছি কথাটা বুঝো, খ মানে কি আকাশ। মনে রাখবা আমাদের বাংলা বর্ণমালায় বা স্বরবর্ণে বা বর্ণের মধ্যে 50টা বর্ণ আছে, 50টা বর্ণ আছে। এই 50টা বর্ণ কিন্তু এক একটা বর্ণ সাধারণত অর্থ প্রকাশ করতে পারে না, এরা শব্দগুচ্ছ হয়ে বর্ণগুচ্ছ হয়ে শব্দ হয়ে দেন অর্থ প্রকাশ করে। তবে এই বর্ণগুলোর মধ্যে, আবার বলতেছি মনোযোগ দিয়ে শুনবা, এই বর্ণগুলোর মধ্যে কিছু কিছু বর্ণ আছে যে বর্ণগুলা বর্ণ হয়ে একটা সিঙ্গেল বর্ণ হয়েও সে অর্থ প্রকাশ করতে পারে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, খ মানে আকাশ, লিখে রাখো খাতায়, দেবে লিখো, দেবে লিখো, খ মানে হচ্ছে আকাশ। এবার লিখো গ, গ শব্দটা সাধারণত গমন নির্দেশক, কি বলেছি গমন নির্দেশক। তা আমি আমার সুবিধার্থে বললাম গমনকারী, কি বলেছি গমনকারী। এবার আসো আমি এই দুটো শব্দকে জুড়ে দিব, কি করে দিব জুড়ে দিব, মানে একসাথে করে দিব। এই হচ্ছে খ আর গ। দেখো খ মানে কি, খ মানে হচ্ছে আকাশ, গ মানে কি, গ মানে হচ্ছে গমন। তাহলে মিনিংটা কি হলো গমনকারী, গমনকারী, আকাশ গমনকারী। এখন প্রশ্ন হচ্ছে আকাশ গমন করে কে সাধারণত, আমি না তুমি? কে গমন করে, আমি না তুমি? অবশ্যই আমি, তাই না? না না, আমিও না তুমিও না। আকাশে গমন করে হচ্ছে পাখি, বলো কি গমন করে পাখি। তাহলে এই যে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন, খক শব্দের অর্থ কি? হায় আল্লাহ, খক মানে কবিতর না পাখি, কবিতর না পাখি, কবিতর না পাখি, নাকি খেসুর নাকি আকাশ, আল্লাহ কোনটা হবে, তাই না? এরকম হয় না। তাহলে মনে রাখবা খ মানে হচ্ছে আকাশ আর গ মানে হচ্ছে গমন করে। হ্যাঁ, এই দুটো একসাথে করে দাও, একসাথে করে দিলে দেখবা হচ্ছে খক মানে হচ্ছে পাখি। তাহলে খক শব্দ অর্থ কি পাখি। এরকম আরো কিছু শব্দ আছে আমাদের বাংলা ভাষায়, যেমন ধরো আমি লিখলাম বর্গীয় জ, কি লিখেছি বর্গীয় জ। তো বর্গীয় জ মানে হচ্ছে জন্ম, মানে জন্ম সংক্রান্ত শব্দ, জন্ম সংক্রান্ত। ধরো আমরা প্রায় সময় বলি যে মনোজ, এই মনোজ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, রাইট? তা আমরা বলি হচ্ছে মন, তারপর ওকার আছে বিসর্গ প্লাস কি জ, সরি বর্গীয় জ হবে, এটা বর্গীয় জ। এখন অনেকে বলে স্যার আপনি তো বলেছিলেন ক্লাসে বা আমরা তো জানি যে যদি অর্থবোধক শব্দ না হয় তাহলে একটা আগে অ আসে, এমনটা হয়। এখন প্রশ্ন হচ্ছে এই বর্গীয় জ যে অর্থবোধক না, তোমার এটা কে বলছে? তুমি একটু কম জানো হয়তো, এই জন্যই মনে রাখবা এই বর্গীয় জ বলতে আমি কি বলেছি জন্ম টাইপের, মানে জন্মানো বা জন্ম সংক্রান্ত শব্দ। তাহলে দেখো মনোজ মানে কি, অ্যাকচুয়ালি মনোজ মানে হচ্ছে মনে জন্মে যেটা। মনোজ, আমার মনে জন্ম নিয়েছো তুমি, আমার মনে একটা চিন্তা জন্ম নিয়েছে, আমার মনে একটা স্বপ্ন জন্ম নিয়েছে, আমি জাবির স্টুডেন্ট হবই, আমি জাবিতে চান্স পাবই। আমার মনে আমার মনে জন্ম নিয়েছে, আমি অভিধান ক্রম মাত্রা ছন্দ বিন্যাস মধ্যযুগ প্রাচীনযুগ উদ্ধৃতি ইউনিক যে প্রশ্নগুলো আসে বিরোচন অংশ থেকে, এবং হচ্ছে ব্যাকরণের কোন কোন বিষয়গুলো, কোন কোন কঠিন বিষয়গুলো আসে, এইগুলো কেমনে পড়বা। তাহলে খেয়াল করে দেখো গত বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 19-20 আমি বলছি, ঠিকই কিন্তু সন্ধি থেকে প্রশ্ন আসছে, কিন্তু তুমি কিন্তু উত্তর করতে পারো নাই। কেন পারো নাই ভাই? বিশ্বাস করো ভাই, এই যে এই যে পরীক্ষা আসছিল যশ ইচ্ছা, তারপর হচ্ছে আসছিল যশ ইচ্ছা, আর একটা আসছিল কি অতএব, 2 শিফটে 2টা আসছিল। এখন এগুলো কি সাধারণভাবে কোনো শিক্ষার্থী পারবে তুমি বলো? কোনো বই এগুলো আছে, অ্যাডভান্স কেউ পড়েছো? তাহলে এগুলো পারা তো অনেক কঠিন ভাই, স্বাভাবিক। কিন্তু দিন শেষে যাই বলো ভাই, আমরা কিন্তু বুক ফাটায় বলবো সন্ধি থেকে প্রশ্ন আসছে তুমি পারো নাই। তাহলে সন্ধি তুমি সব পারো, কিন্তু প্রশ্ন আসতে পারো নাই, লাভ হইলো কিছু? তাহলে এখন প্রশ্ন হচ্ছে তুমি যা পড়েছো এটা হচ্ছে 1, আর বলছি তুমি যা পড়েছো এতদিন পর্যন্ত এটা হচ্ছে 1, আর এখন যে যে বিষয়গুলো পড়বা এই 15 দিন, সাইড ইফেক্ট যেগুলো কঠিন, একটু কঠিন বা একটু গভীর থেকে আসে, এই বিষয়গুলো হচ্ছে একটা 0। যেমন অভিধান ক্রম একটা 0। আচ্ছা, যেমন ধরো বললাম যে মাত্রা ছন্দ বিন্যাস নির্ণয় করা একটা 0। যেমন ধরো বললাম উদ্ধৃতি নির্ণয় একটা 0। মধ্যযুগ প্রাচীন যুগ পড়া একটা 0। এখন দেখো তো মানটা কত হয়ে গেছে, এই যে মান। আর এই মানটা বাড়ানোর জন্যই আমরা একটা প্যাকেজ নিয়ে এসেছি। আমরা বলতে আমাদের লিজেন্ড প্রকাশনী, লিজেন্ড যে কোচিং আছে সেই কোচিং থেকে আমাদের একটা অফার নিয়ে আসা হয়েছে। অফার হচ্ছে আমাদের শর্ট কোর্স, দ্যাটস মিন কি শর্ট কোর্স আমি বলবো না, এটা বলবো হচ্ছে ইচ্ছা কোর্স। কি কোর্স? ইচ্ছা কোর্স।
তোমাদের যে বিষয়গুলো প্রবলেম আমরা ধরে নিয়েছি তুমি হচ্ছে এক, তুমি যেহেতু জামিতে পরীক্ষা দিবা আমরা ধরে নিয়েছি তুমি হচ্ছে এক, তুমি অনেক কিছু পারো, তুমি ব্যাকরণ পারো, সাহিত্য পারো, গদ্য পদ্য পারো, মোটামুটি লেখক পরিচিতি, কখন কে জন্মগ্রহণ করেছে, কার কোনটা উপন্যাস, কার কোনটা কাব্যগ্রন্থ, কোনটা প্রথম কোনটা শেষ, তুমি মোটামুটি পারো, কে কোন পত্রিকা সম্পাদনা করেছে, হ্যাঁ তার হচ্ছে ডাক নাম কি ছিল, তার হচ্ছে ছদ্মনাম কি ছিল, রাইট, উপাধি কি ছিল, বা কখন পেয়েছে, কোন উপাধি কে দিয়েছে, কোন কোন ইনস্টিটিউট দিয়েছে, তুমি এগুলো পারো, তুমি এগুলো হচ্ছে এটা হচ্ছে এক তুমি। এখন তোমার এই একটাকে কিভাবে বাড়িয়ে দিয়ে, তোমার এই একটার পরিমাণটা কিভাবে বাড়িয়ে দিয়ে তোমার চান্সটা মোটামুটি ভাবে অন্যের চাইতে একটু ভিন্ন করে বা একটু আগিয়ে থাকা যায়, সেটা নিয়ে আমাদের এই কোর্সটা। আমাদের কোর্সের নাম হচ্ছে শর্ট কোর্স, বাট আমি বলবো এটা ইচ্ছা কোর্স। তো সুতরাং তোমাদের যে যে টপিকগুলো বেশি প্রবলেম, আবার বলতেছি তোমাদের যে যে টপিকগুলো প্রচুর প্রবলেম, যেগুলো একদম নতুন, যে 5 মার্ক 6 মার্ক 7 মার্ক কিংবা 8 মার্ক তুমি টোটালি পারো না বা পারবা না নিজে নিজে পড়লে, যেটা কারো মাধ্যম বা আমাদের কারো প্রয়োজন, তাদের জন্য কিন্তু হচ্ছে আমাদের এই কোর্সটা। তোমরা যেটা করবা, যারা যারা এই কোর্সে জয়েন করবা, আমাদের গ্রুপের যে অ্যাডমিন আছে তাদেরকে তোমরা নক দিবা, এবং আমাদের পোস্ট আছে, আমরা বিজ্ঞাপনমূলক যে পোস্ট আসে সেখানে তোমরা লাইক কি বলে কমিউনিকেট করবা। আর তোমাদের হচ্ছে আমি তো আছি, প্রবলেম না, আমার যোগাযোগ করলে হবে, আমি তোমাদেরকে সেখানে কমিউনিকেশন করার ব্যবস্থা করে দিব। তো আমাদের কোর্স হচ্ছে এগুলো, এই কোর্সের নাম কি ইচ্ছা কোর্স, বুঝতে পারছো কি বলেছি, ইচ্ছা কোর্স। এবার আসো ইচ্ছামূলক পড়াপড়ি একটু। তাহলে জ মানে কি বলছি, জন্মানো, তাহলে খেয়াল করে দেখো, তাহলে একটা বর্ণ কিন্তু শব্দে প্রকাশ করতে পারে, সব বর্ণ না, হাতে গোনা কয়েকটা আছে। তোমরা কি বুঝতে পেরেছো সবাই, আমাদের কোর্সের বিষয়টা বুঝতে পেরেছো সবাই, কোর্সের বিষয় বুঝতে পেরেছো? তাহলে সবাই কোর্সের জন্য প্রিপারেশন নিয়ে নাও। আগামী আমরা 14 দিন টানা ক্লাস রাখবো, বাংলা ইংলিশ জিকে আইকিউ ম্যাথ টানা ক্লাস রাখবো। যে যে বিষয়গুলো প্রবলেম হবে সেগুলো আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় নিয়ে অনলাইনে আমরা শেষ করাই দিব। আমি আবার বলতেছি, তোমার চান্স পাইতে হবে। কিসের 2 ঘন্টা, কিসের 3 ঘন্টা, কিসের 4 ঘন্টা? আমার লেকচার আমার শেষ হবে না, আমি 5 ঘন্টা টানা ক্লাস নিব, তোমার মার্ক পাইতে হবে। কারণ জাহাঙ্গীরনগর মিস হয়ে গেলে তুমি যে গোপালগঞ্জে পরীক্ষা দিবা, ময়মনসিংহে পরীক্ষা দিবা, কুমিল্লায় পরীক্ষা দিবা, কুষ্টিয়ায় পরীক্ষা দিবা, খুলনায় পরীক্ষা দিবা, ওই অপশন কি আছে? তুমি হায়দ্রাবাদে পরীক্ষা দিবা, ওই অপশন কি আর আছে? না। তো তোমার জীবনের শেষ ইচ্ছা, শেষ যুদ্ধ হবে কি যুদ্ধ? কি যুদ্ধ হবে বলো? সফলতার যুদ্ধ। আর এই শেষ যুদ্ধে জেতার জন্য তোমার একটু ভিন্ন ধর্মী পড়াশোনা করতে হবে। তো সেজন্য আমরা চেষ্টা করেছি তোমাদের কিভাবে একটু সলভ ক্লাসের মাধ্যমে কোশ্চেনগুলো সলভ করে দিয়ে কিভাবে একটু এক্সপার্ট লেভেল এগিয়ে নিয়ে যায়, এবং কোন কোন পিডিএফ গুলো পড়লে তুমি মোটামুটি এগিয়ে যাবা, কোন কোন নোটগুলো তোমার পড়া উচিত, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। ওকে, আসো পড়ায়, আসো পড়ায় চলে আসো। তাহলে এবার আসো দ, আবার বলতেছি মনোযোগ দাও, মনোযোগ দাও। তাহলে এরকম টাইপের আরো যে শব্দ আছে, দেখো দ মানে হচ্ছে দেওয়া, দ মানে কি দেওয়া, দেখো দ মানে কি দেওয়া। এবার আসো, আমি এই জলদ শব্দটাকে আমি কি করলাম, আমি এরকম করলাম, পরীক্ষা আসছে জলদ। তাহলে দেখো জল মানে কি পানি, কি বলছি, জল মানে পানি, আর দ মানে কি দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে পানি দেওয়া কাজটা কার, কথা বুঝবা, পানি দেওয়া কাজটা হচ্ছে মেঘের। তার মানে জলদ শব্দের অর্থ হচ্ছে মেঘ, শেষ। তাহলে জল মানে কি পানি, জলদ মানে কি মেঘ। এবার আসো বাড়ি, বাড়ির সাথে কি দিবা, দ দিবা, হয়ে যাবে কি হচ্ছে বাড়িদ, বাড়িদ মানে হচ্ছে মেঘ। অম্বুদ, অম্বুদ, অম্বু একটা শব্দ পানি, আর অম্ভু ভ এটাও পানি। তয়োদ, তয় পানি, আর দ দিলা দেওয়া, পানি দেওয়া হচ্ছে মেঘের কাজ। পয়োদ, পয় মানে পানি, আর দ হচ্ছে কি দেওয়া, পানি দেওয়ার কাজ হচ্ছে মেঘের। নীর মানে কি পানি, মোট একবার নীর মানে হচ্ছে পানি, নয় দীর্ঘ র, রি মানে হচ্ছে পানি। এই পানির সাথে দ যুক্ত করলে হয়ে যাবে পানি দেওয়া। এন্ড প্রশ্ন হচ্ছে পানি দেয় কে, তুমি না আমি? কে দেয়? মেঘ দেয়, মেঘ। তাহলে কি হবে মেঘ। তাহলে আবার বলে দিচ্ছি, এই পানির সাথে এগুলোর সাথে তুমি যদি দ যুক্ত করে দাও, ভাইয়া পুরা তুমি যদি দ যুক্ত করে দাও, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে হচ্ছে মেঘ পেয়ে যাবা। কি পেয়ে যাবা? মেঘ। দেখো 7টা মেঘ পেয়ে গেছি, 1 2 3 4 5 6 7, 7টা আমরা মেঘ পেয়ে গেছি। এবার আসো ধর, ধর কিন্তু একটা শব্দ, খেয়াল করে দেখো, তুমি যদি ধর যুক্ত করো, ধর মানে হচ্ছে ধরে রাখা। এখন তোমার যদি আমি বলি যে মেঘ পানি, পানি ধরে রাখে কে, মনে রাখবা পানি ধরে রাখে হচ্ছে মেঘ, পানি ধরে রাখে মেঘ। তাহলে আমি একটু আগে বলেছিলাম কি জলদ, এবার আমি বলবো হচ্ছে জলধর। কি বলবো আমরা? আমরা বলবো হচ্ছে জলধর। দেখো জলধর। এখন দেখো জল মানে কি, জল মানে হচ্ছে পানি, আর ধর মানে কি, ধর মানে হচ্ছে ধরে রাখা। আবার বলতেছি ধর মানে হচ্ছে ধরে রাখা। এখন প্রশ্ন হচ্ছে এই জলধর মানে পানি ধরে রাখা, এই পানি ধরে রাখা কাজটা কার? পানি ধরে রাখা কাজটা হচ্ছে মেঘের। তার মানে কি পানির সমার্থক শব্দের সাথে এগুলোর সাথে এই 7টার সাথে যদি আমি ধর যুক্ত করে দিই, তাহলে সেটা হয়ে যাবে কি মেঘ। এই দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে ধর, তাহলে হয়ে গেল কি, দেখো তো হয়ে গেল হচ্ছে মেঘ। তাহলে আবার বলতেছি জলদ, বারিদ, অম্বুদ,
অম্ভুত, তয়োদ, পয়োদ, নীরদ, আরো আছে অর্ণদ, অর্ণদ হয়। তোমরা দেখে নিও, আমার আলোক বই আছে, যারা হচ্ছে বিগত বছর প্রশ্ন প্রচুর করতে চাও তারা এই আলোক বই যাদের কাছে আছে তোমরা একটু পড়ে নিও, আর যাদের কাছে নাই তোমরা পারলে সংগ্রহ করতে পারো, যদিও বইটা শেষের দিকে একদম নেই বললে চলে। তোমরা চাইলে এখান থেকে বিগত বছরের প্রচুর প্রশ্ন আছে, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন কিন্তু আসে, ব্যাংকের প্রশ্নগুলো হুবহু চলে আসে। রিসেন্ট যে কোশ্চেনগুলো আছে এই বছর যে পরীক্ষাগুলো হলো সেগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য, ইভেন তোমরা যে জাহাঙ্গীরনগর পরীক্ষায় দিবা তোমরা সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলে রাখছি, যদি সম্ভব হয় বিশেষ সংখ্যা নামে একটা হচ্ছে মোটা কি বলে লাস্ট এক বছর কি কি হয়েছে, হ্যাঁ কি কি হয়েছে ওইটা নিয়ে একটা তথ্য থাকে, বাংলা ইংলিশ জিকে সব ধরনের তথ্য থাকে। তোমরা এই বিশেষ সংখ্যাটা নিজ দায়িত্বে কিনে নিবা, এটা বাজারে পাওয়া যায়, বিশেষ সংখ্যা বললে হবে, এরকম মোটা, দাম 80 থেকে 100 টাকা নেয়, তোমরা এটা অবশ্যই সাথে রাখবা, ঠিক আছে? আচ্ছা যাক, এবার আসো তাহলে কি বলেছি, তাহলে এবার এই ধর দিয়ে দাও, হয়ে যাবে হচ্ছে মেঘ। যেমন দেখো জলধর, বাড়িধর, অম্বুধর, তয়োধর, পয়োধর, নিরোধর সমান কি মেঘ, 7টা হয়ে গেল। এবার আরেকটু আসো, তোমাদের একটু পড়াই। এই তোমরা কি পড়া বুঝতে পারতেছো? কমেন্ট করতেছো না কেন কেউ? বলো পড়া কি বুঝতে পারো, বোঝা যায়? পড়া বোঝা যায়? এই সময় বলো পড়া কি বোঝা যায়? কথা কয় না কেউ, নিরিবিলি কবি সব, নিরিবিলি শহর হয়ে আছে। মন খারাপ করলে হবে? তুমি তুমি চান্স পেতে চাও, হ্যাঁ আমি অনেকদিন থেকে পড়াচ্ছি, আমার একটা অভিজ্ঞতা আছে, হ্যাঁ মোটামুটি একটা ডাক্তার ভাব আছে, তুমি রোগী মানুষ, তুমি যদি এখন চুপচাপ এমনি থাকো তোমার অসুখ কি ভালো হবে? তোমার কথা বলতে হবে যে ভাই আমার এই প্রবলেম, আমি কেমনে কি করবো, আমার এটা কিভাবে উত্তরণ পাওয়া যায়, এখান থেকে কিভাবে আমি এই টপিকসটা কেমনে সলভ করবো, আমি এই টপিক্সে পারছি না, কোন কোন প্রশ্নগুলো আসে ভাইয়া, বা ভাইয়া আমি এই প্রশ্নগুলো পাবো কোথায়? যে প্রশ্নগুলো আসছে আপনি যেভাবে বলে দিচ্ছেন 19 সালে এ ইউনিট এটা আসছে, 18 সালে বি ইউনিট এটা আসছে, সি ইউনিট এটা আসছে, এগুলো আমি কোথায় পাবো বা কিভাবে পড়বো, বা একসাথে যদি থাকতো প্রশ্ন আকারে সেগুলো আমি কিভাবে বুঝবো? তোমাদের না বলতে হবে, না বললে কিভাবে সম্ভব? আচ্ছা আসো, এবার আসো এই জল, আমি আবার বলতেছি, এবার আসো ধি, মনে রাখবা ধি, প্লিজ মনে রাখবা ধি মানে হচ্ছে ধারণ করা। আবার মনে রাখবা নিধি, এই নিধি মানে কি ধারণ করা। তাহলে এই পানি, ধরো পরীক্ষা আসছে, এরকম পরীক্ষা আসছে জলধি, কি বলেছি? জলধি। জল মানে কি? জল মানে হচ্ছে পানি, কি বলেছি? পানি। আর ধি মানে কি বলতো? ধি মানে হচ্ছে ধারণ করা। এখন আসো, পানি ধারণ করা কাজ কার? বলো, পানি ধারণ করা কাজ কার? পানি ধারণ করা কাজটা হচ্ছে, আবার বলতেছি, পানি ধারণ করা কাজটা হচ্ছে সমুদ্রের। সমুদ্র কিন্তু পানি ধারণ করে। তার মানে এই পানির সাথে যদি আমরা ধি নিধি যুক্ত করে দিই তাহলে কিন্তু আমরা 7 7 14টা কিন্তু আমরা মনে রাখবা এই ধি এবং হচ্ছে নিধি যদি আমি যুক্ত করে দিই তাহলে কিন্তু আমি 7 7 কিন্তু আমি আবার কিন্তু 14টা আমি সমুদ্রের সমর্থক শব্দ পেয়ে যাব। বুঝতে পেরেছো? দেখো আমরা এই একটা ট্রিক্স থেকে কিন্তু আমরা সমর্থক শব্দ শিখে ফেলতে পারছি, রাইট? তাহলে আমি যেভাবে পড়ালাম, আমি যেভাবে বলছি কথা, এগুলো কি কানে যায়? এগুলো কি মনে হয় সহজ মনে হয়? বা তুমি কি মোটামুটি এগুলো কি তুমি কি এখন মনে হচ্ছে পড়ালে কি পারবে, বা কনফিউশন গুলো থাকবে না, বা আগের চেয়ে তোমার কাছে মোটামুটি বেটার লাগতেছে, হ্যাঁ আত্মবিশ্বাসী হতে পারছো? কাইন্ডলি একটু লিখো, তোমরা ভাইরা লিখো তো, তোমাদের আজকে কমেন্ট পড়া হয় না, দেখি কে কে আজকে আমার সাথে আছো। আমি আজকে খুব এক্সাইটেড আছি তোমাদের পড়াশোনা নিয়ে। লিখো তো ভাইরা, লিখো তো, দেখি কে কে আছো, লিখো একটু লিখো, দেখি পূর্ব পরিচিত কে কে আছে, সবাই লিখো, একটু লিখো, দেখি কে কে আছে আমার পূর্ব পরিচিত, কে কে আছে, কে কে ক্লাস করতেছো। জয়কুলি অ্যাক্সের বই পড়লে বুয়েট মেডিকেল ভার্সিটি চান্স দিচ্ছি, এই আমরা এগুলো নাম না বলি, হ্যাঁ আমরা অন্যান্য প্রকাশনের নাম না বলি, অন্য প্রকাশনকে ছোট না করি, ঠিক আছে? ওকে, নিচের লেখা দেখা যায় না, ওকে ডান ডান, ঠিক আছে আমি উপরে লিখতেছি, কোনো সমস্যা নেই। এই কমেন্ট কি আমার আসতেছে না নাকি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কমেন্ট কি আদৌ তোমরা করতেছো? তোমাদের হাতে কি হয়েছে? তুমি ভয় পেয়ে গেছো নাকি আজকে যে বেটা আইসে কাল কঠিন বিষয় পড়ানোর জন্য একটু সহজ করে সে তাবিজ দিবে, চান্স পাওয়াই দিবে, তাবিজ, হ্যাঁ যে ফার্মেটে তাবিজ পাওয়া যায়, তাবিজ পড়লেই চান্স কনফার্ম, এমনটা করার জন্য না এসে বেটা এসে খাটাস বেটা পড়ায়, কষ্ট করে শুধু পড়ায়। দেখো ভাই, পরিশ্রমের কোনো বিকল্প নেই, তোমার চান্সটা তোমাকেই পেতে হবে। তাবিজ দিয়ে বলো আর যাই দিয়ে বলো সম্ভব না, এটা মধ্যযুগ না যে তাবিজ দিবা তুমি চান্স নিয়ে চলে যাবা, এটা হচ্ছে আধুনিক যুগ। এখানে তোমারই পরিশ্রম করতে হবে, তোমার চান্সটা তোমাকেই কনফার্ম করতে হবে। তুমি কার চেয়ে কতটা এগিয়ে আছো সেটা মেধার উপর ডিপেন্ড করবে না, সেটা ডিপেন্ড করবে তুমি টেবিল চেয়ারে কতটুকু পড়ার মাথায় ইনপুট দিচ্ছ টেবিল চেয়ারে বসে। তো সুতরাং তুমি পরিশ্রম করলে, সবার চেয়ে বেশি পরিশ্রম করলে সৃষ্টিকর্তা তোমাকে ডেফিনেটলি তোমার পরিশ্রমের মূল্যায়ন বা মূল্য রাখবে, মূল্যায়ন কিন্তু রাখবে যদি তুমি পরিশ্রম করো। আর পরিশ্রম না করলে শেষ। তো হতাশায় বসে থেকে রাত না পার করে বরং একটা অধ্যায় নিয়ে রাত পার করা অনেক ভালো। আসো আমরা রাত পার করে একটা অধ্যায় নিয়ে। এবার আসো, তাহলে এভাবে মনে রাখবা, ধীযুক্ত করলে সমুদ্র হয়ে যাবে। তাহলে এখন বিষয় হচ্ছে, আমি তোমাদের যদি এবার পড়ায় দিই এই অধ্যায়গুলো, কাজে লাগবে না বলো? কাজে লাগবে না?
আচ্ছা, এখন আমি তোমাদের একটা বিষয় বলি, মনোযোগ দিয়ে শুনবা। এবার আমরা এই সমর্থক শব্দ তোমরা অলরেডি পড়লাম, আরো কিছু ট্রিক্স আছে, যেমন হচ্ছে তরঙ্গ, আমি আবার বলি, যেমন বিহঙ্গ, বিহঙ্গম, বা বিহগ, এটা হচ্ছে পাখির সমর্থক শব্দ। যেমন বললাম ধরো যে তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম, এটা ঘোড়ার সমর্থক শব্দ। তারপরে ভুজগ, ভুজঙ্গ, ভুজঙ্গম, এটা হচ্ছে আমাদের সাপের সমর্থক শব্দ। এরকম আরো আছে, উরগ, উরঙ্গ, উরঙ্গম, এটা হচ্ছে কার সমর্থক শব্দ? এটা হচ্ছে সাপের সমর্থক শব্দ। আবার দেখো পৃথিবী, এই পৃথিবী শব্দের সাথে যদি আমরা খেয়াল করে দেখো, আমি বললাম কি পৃথিবী, এই পৃথিবী শব্দের সাথে যদি আমরা কিছু কি বলে সাফিক্স আমি অ্যাড করে দিই, তাহলে কিন্তু পৃথিবী থেকে কিন্তু আমি পেয়ে যাব হচ্ছে পর্বত পেয়ে যাব, সরি পৃথিবী, এই পৃথিবীর সাথে যদি আমি কিছু সাফিক্স বা প্রিফিক্স সাফিক্স যুক্ত করে দিই, তাহলে কিন্তু আমি পেয়ে যাব হচ্ছে পর্বত পেয়ে যাব। যেমন কি কি পাবো? যেমন ধরো আমি বললাম মহি, মহি মানে হচ্ছে পৃথিবী, বলো কি বলেছি? মহি মানে হচ্ছে পৃথিবী। এই মহিটা দেখো ধর, আমি কিছু আগে বলেছিলাম ধর, এই ধর মানে হচ্ছে ধরে রাখা, কি বলেছি? ধর মানে হচ্ছে ধরে রাখা। এখন বলো তো এই পৃথিবীটা, এই পৃথিবীটা ধরে রাখে কে? আমি না তুমি? পৃথিবী ধরে রাখছে কে? বলো, পৃথিবীরে আমি ধরে রাখছে কে? আমি না তুমি? না, আমি বা তুমি পৃথিবী ধরে রাখি নাই, পৃথিবী ধরে রেখেছে হচ্ছে পর্বত। বলো কি বলেছি? পর্বত। তার মানে এই মহি, এই পৃথিবীর সাথে তুমি যদি ধর যুক্ত করে দাও, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে পর্বতের সমর্থক শব্দ। অবনী মানে কি? আচ্ছা দেখো, অবনী, অবনী হচ্ছে পৃথিবী, আর অবনী ধর কি? পর্বত। উর্মি, সরি উর্বি, উর্বি হচ্ছে কি? পৃথিবী, উর্বি ধর কি হয়ে যাবে? পর্বত হয়ে যাবে। বুঝতে পারছো? ক্ষিতি, ক্ষিতি হচ্ছে কি? পৃথিবী, ক্ষিতি ধর কি হবে? পর্বত হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এইভাবে কিন্তু তোমরা যে বাসায় একটু প্র্যাকটিস করে ফেলো, আমার বিশ্বাস, আমার মন থেকে বিশ্বাস, তোমরা অনেক বেশি সমর্থক শব্দ একটা স্ট্রংনেস কাজ করবে তোমাদের মধ্যে, ভালো লাগা কাজ করবে, তোমাদের আত্মবিশ্বাসটা এনে দিবে যে তুমি মোটামুটি সমর্থক শব্দে কিন্তু একটা ভালো প্রস্তুতি নিতে পারবা। আর মনে রাখবা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে সমর্থক শব্দ আসবে আসবে আসবে। সেটা সমর্থক শব্দ গুচ্ছ কোনটি সঠিক, নিজের কোনটি বৈসাদৃশ্য, নিজের কোন গুচ্ছ সাদৃশ্য, নিজের কোন গুচ্ছ একই রকম নয়, নিজের কোন গুচ্ছ ভিন্ন, নিজের কোনটি অন্য থেকে ভিন্ন, এই ধরনের ভাষা চেঞ্জ করে প্রশ্নটা সেট করা হবে। তুমি যদি একটু স্ট্রং প্রস্তুতি নাও, তুমি একটু বুঝে বুঝে সলভ করো, তাহলে তুমি কিন্তু এগুলো পারবা। আচ্ছা এখন আসো, এবার তোমাদেরকে একটু অন্য জায়গায় নিয়ে যাই। তোমরা সবাই কি পড়া বুঝতে পারছো? পড়া বোঝা যায়? সবাই পড়া বুঝতে পারতেছো? বলো, কথা কয় না। এই তোমরা কে কে আছো? ক্লাস করছে মাত্র 387 জন, কেন? কিছুক্ষণ আগে না 500 জন ছিল, কই গেল সবাই? চান্স কি লাগবে না আজকে? আমি কিছুক্ষণ পর তাবিজ দিব, তাবিজ নিয়ে যেও, ঠিক আছে? আচ্ছা মজা করতেছি। ওকে, এখন তোমাদের কোন কোন বিষয়গুলো প্রবলেম হয় কাইন্ডলি একটু আমাকে জানাও, আমি সেইগুলো নিয়েই কথা বলবো, সেগুলো নিয়েই পড়াবো। আচ্ছা এবার আসো, যেমন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে হচ্ছে বাগধারা থেকে। বাগধারাগুলো তোমরা যেটা করবা, সৌমিত্র স্যারের বই থেকে খুব মনোযোগ দিয়ে পড়বা, ওইখান থেকে মোটামুটি পাওয়া যায়। সাহিত্যের ক্ষেত্রে আমি বলবো যে ওইখান থেকে পড়তে পারো, মোটামুটি ভালো একটা ধারণা পাবা। আচ্ছা আরেকটা আসো, সেটা হচ্ছে সমাস থেকে, সমাস থেকে বা উপসর্গ থেকে। কি বলেছি? উপসর্গ। আচ্ছা খেয়াল করে দেখো, এই উপসর্গ থেকে যে প্রশ্নগুলো আসে, নিচের কোনটি, প্লিজ, নিচের কোনটি বিপরীত অর্থ প্রকাশ করে? বিপরীতার্থ প্রকাশ করে। যেমন ধর বললো যে আগমন, বলতে পারে অসম্মান, বলতে পারে আদান, আচ্ছা বলতে পারে হচ্ছে বলতে পারে হচ্ছে রামদা। খেয়াল করে দেখো, এখন আসো তুমি যেটা করবা, এখান থেকে আগে উপসর্গ বের করবা। কি আছে? আ আছে, কি আছে? অ আছে, কি আছে? আ আছে, কি আছে? রাম আছে। এখন এই উপসর্গ ফেলে দিবা, ফেলে দিয়ে দেখো কি আছে? গমন আছে, কি আছে? সম্মান আছে, কি আছে? দান আছে, কি আছে? দা আছে। এই মূল শব্দের অর্থকে বের করবা। কি বলেছি? মূল শব্দের অর্থ বের করবা। তাহলে খেয়াল করে দেখো, গমন, এই গমন মানে কি? গমন মানে যাওয়া, এই দেখো আমি যাচ্ছি, এটা হচ্ছে গমন। এবার এই গমন শব্দের সাথে একটা আ যুক্ত করে দাও। কি যুক্ত? আচ্ছা আ যুক্ত করাই আছে। এখন এই আ যুক্ত করলে কি হচ্ছে? আবার বলতেছি, আ যুক্ত করলে কি হচ্ছে? আ যুক্ত করলে দেখো হয়ে যাচ্ছে আগমন।
তাহলে গমন মানে কি? গমন মানে যাওয়া, যাচ্ছি, দেখো যাচ্ছি। আগমন মানে কি? আগমন মানে হচ্ছে আমি আসছি, এ দেখো আমি ক্লাসে প্রবেশ করলাম, আমি চলে আসলাম। তার মানে গমন দেখো মানে যাওয়া, আগমন মানে কি? আসা। খেয়াল করে দেখো সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে বিপরীত। তাহলে আগমন শব্দের এই উপসর্গটি বিপরীত অর্থ প্রকাশ করেছে, তার মানে এটা উত্তর। এবার আসো অসম্মান। সম্মান মানে হচ্ছে সম্মান করা, মানুষকে মূল্যায়ন করা, সম্মান করা, দাম দেওয়া, বুঝতে পেরেছো? বা শ্রদ্ধা বা স্নেহ করা, সম্মান। এখন অসম্মান মানে কি? অসম্মান মানে হচ্ছে সম্মান না করা, অসম্মান করা মানে হচ্ছে কি? শ্রদ্ধা না করা, মানে খারাপ ভাবে প্রেজেন্ট করা, খারাপ ভাবে বলা। সম্মান মানে যা, অসম্মান মানে ঠিক উল্টো। এই কারণে এই অসম্মান শব্দের অর্থ কিন্তু যুক্ত হয়ে ওই মূল শব্দের অর্থের সাথে বিপরীত একটা অর্থ ক্রিয়েট করে দিয়েছে। এই কারণে সেটা হচ্ছে কি? বিপরীতার্থক, বিপরীতার্থক বা বিপরীত অর্থ প্রকাশ করা হচ্ছে এটা। দেখো দান। দান মানে কি? দান মানে হচ্ছে দিয়ে দেওয়া। আবার দান মানে কি? দান মানে হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে দেওয়া। আচ্ছা আদান মানে কি? খেয়াল করে দেখো, আদান মানে হচ্ছে নিয়ে নেওয়া, মানে গ্রহণ করা। দান মানে হচ্ছে ত্যাগ করা, দিয়ে দেওয়া। আর আদান, আমি দানের সাথে যুক্ত করলাম, হয়ে গেল কি? আদান। আদান মানে হচ্ছে গ্রহণ করা, গ্রহণ করা, নেওয়া। তাহলে দান মানে কি? দেওয়া। আদান মানে কি? নেওয়া। খেয়াল করে দেখো দান এবং দেওয়া নেওয়া কি বিপরীত হয়ে গেছে না? এই কারণে এটাও কি? এটা হচ্ছে বিপরীত, বিপরীত অর্থ প্রকাশ করেছে। রামদা। খেয়াল করে দেখো রাম, দা মানে কি? আমি একটু একে বুঝাই, দেখো দা হচ্ছে, দেখো এটা একটা দা, এটা দিয়ে গ্রামে দেখবা সাধারণত ওই যে বাঁশ কাটা হয়, একটু ভারী কাজগুলো করা হয়। আর এই দায়ের সাথে যুক্ত হলো কি? রাম। কি যুক্ত হচ্ছে? রাম। রামদা দেখবো, খেয়াল করে রামদা হচ্ছে আরেকটু বড়, সাইজ হচ্ছে আরেকটু রামদা বড়। তা দা হচ্ছে কি? ছোট, আর রামদা কি? আরেকটু বড়। তাহলে এই দায়ের সাথে রাম যুক্ত হয়ে এই দা দ্বারা যেটা বুঝাইতো তার চেয়ে বড় কিছু অস্ত্র বুঝায়। তার মানে এই রামটা যুক্ত হয়ে দাকে বৃহৎ অর্থ দিয়েছে, তাই এই রামদা শব্দের রাম হচ্ছে বৃহৎ অর্থ প্রকাশক। ভাই এগুলো পরীক্ষা আসে, এগুলো চাইলে কিন্তু আমরা খুব সহজে সলভ করতে পারি যদি তুমি চাও। সিরিয়াসলি তুমি সারাদিন পড়বা রামদা 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 রামদা, পরীক্ষাতে দেখে আসবে রামদাকে উল্টাই লইছে, একদম বিপরীত করে দিয়েছে, রামদা হবে কি? বৃহৎ হয়ে যাবে। আচ্ছা এরকম দেখো আমরা বলি কি? ছাগল। গ্রামের ভাষায় বলি ছাগল বলে গ্রামে, তাই না? ছাগল। এই ছাগল মানে কি? দেশি ছাগল, ছোট ছাগল। আর রাম ছাগল মানে কি? দেখবে একটু সাইজে বড়, আমরা বিদেশি ছাগল বলি, বড় ছাগল, বুঝতে পারছো? আচ্ছা এবার আরো কিছু আছে, যেমন আমি বললাম উপকণ্ঠ। কি বলেছি? উপকণ্ঠ। খেয়াল করে দেখো, কণ্ঠ মানে হচ্ছে কণ্ঠ, এই যে কণ্ঠ যেটা আছে এই কণ্ঠ। আর উপকণ্ঠ মানে হচ্ছে কণ্ঠের কাছাকাছি। কি বলেছি? কণ্ঠের কাছাকাছি, এই কণ্ঠের কাছাকাছি মানে কাছাকাছি বলতে মনে রাখবা, কাছাকাছি বলতে মনে রাখবা সমীপে, কাছাকাছি বলতে মনে রাখবা হচ্ছে সমীপে, মানে হচ্ছে কাছাকাছি। আচ্ছা উপকূল, সহজ একটা উদাহরণ দিই। উপকূল, খেয়াল করে দেখো উপকূল, এই দেখো উপকূল। উপ মানে দেখো কুল মানে কি ভাই? কুল মানে হচ্ছে কুলের কাছাকাছি। কুল অ্যাকচুয়ালি তীর, তীর তীর বোঝায়। নদীর তীর হতে পারে, সমুদ্রের তীর হতে পারে, তীর কাছে মানে একদম যেখানে পানিটা শুরু হয়েছে, তীর। আর উপকূল বলতে বোঝায় তীরবর্তী এলাকা বা তীরের কাছাকাছি। তার মানে আমরা দেখবা প্রায় সময় যেমন যে 10 নম্বর সংকেত, 8 নম্বর সংকেত, 3 নম্বর সংকেত, উপকূলবর্তী এলাকার মানুষ বের হতে পারবেন না, 3 নম্বর সংকেত, এই যে সংকেত দেওয়া হয়। উপকূলবর্তী বলতে কি? কুলের কাছাকাছি। তার মানে এই উপকূলটা হচ্ছে আমাদের প্রকাশ করছে কি? সমীপে। আর সমীপে মানে কি? সমীপে মানে হচ্ছে কি? নিকটে। নিকটে মানে কি? কাছাকাছি। একাধিক মিনিং করা যায়, ঠিক আছে? মনে রাখবা একাধিক মিনিং করা যায়। সমীপে মানে যা, নিকটে মানে তা, আবার কাছাকাছি মানেও তা। যেমন দেখো উপগ্রহ, পরীক্ষা আসছে উপগ্রহ। কি বলেছি? পরীক্ষা আসছে উপগ্রহ। আচ্ছা উপগ্রহ শব্দের উপ কি অর্থ প্রকাশ করে? আজকে সিগমা ফ্লো মার্কারটা শেষ হয়ে গেছে। এই মার্কারটা আসলে খুবই বিরক্তিকর, বিরক্তিকর এই কারণেই যে এই মার্কার দিয়ে যে দেখতেছো ময়লা হয়ে যাচ্ছে বোর্ডটা কিভাবে। যে আগামী ক্লাস থেকে আমরা সিগমা ফ্লো ইউজ করব ইনশাআল্লাহ। দেখো কি বলেছি? উপগ্রহ। খেয়াল করে দেখো উপগ্রহ, দেখো গ্রহ মানে মনে রাখবা আমরা জানি কি? ধরো এই যে আমাদের গ্রহ আছে, 8টা গ্রহ আছে। তো গ্রহ হচ্ছে এই যে ধরো 8টা গ্রহ দিলাম, হ্যাঁ আমি দিচ্ছি, ফিল করো, ঠিক আছে? এই যে দেখো 8টা গ্রহ দিচ্ছি আমি। ধরো এই যে 8টা কি হয়েছে? 1 2 3 4 5 6 7 8টা হয়ে গেছে। আচ্ছা উপগ্রহগুলো কি? উপগ্রহগুলো হচ্ছে এই গ্রহগুলোকে আবার 8টা করে ছোট ছোট গ্রহ, 8টা। তাহলে এই এটা কি গ্রহ? এটা কি সাইজে বড়? দেখো খেয়াল করে দেখো এটা হচ্ছে বড়। আর এইটার পাশে যেটা ঘুরতেছে সেগুলো দেখো আরো ছোট 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 গ্রহ আছে। খারাপ দেবতা আমাদের কাছে নিন্দনীয় বা নিন্দার, এই জন্য খারাপ অপদেবতা কি হবে? নিন্দা বা হচ্ছে কি বলে? মন্দ, মন্দ, মন্দ। আচ্ছা আরো আছে, যেমন ধরো এই কাশো, যেমন ধরো বললাম যে পরীক্ষা আসে অপদেবতা, তারপর পরীক্ষা আসে ধরো কি বলে সুনজর বা
সুকঠিন, দেখো দেখো সুকঠিন বা সুদক্ষ প্লিজ বা সুতীক্ষ্ণ, এই ধরনের কোশ্চেনগুলো তুমি কিভাবে সলভ করবে দেখো। মনে রাখবা কঠিন মানে হচ্ছে কঠিন, দক্ষ মানে কি দক্ষ, তীক্ষ্ণ মানে কি তীক্ষ্ণ। এখন এগুলোকে আমরা আরেকটু গভীরতা প্রকাশ করি যে আসলে সে কতটুকু দক্ষ, সে কতটুকু কঠিন, সে কতটুকু তীক্ষ্ণ। তারা বলে কি না ভাই একদম সুদক্ষ হইতে হয় ভাই, দক্ষ না ভাই, দক্ষ হইলে চলে কিন্তু সুদক্ষ হইলে ভালো। তাহলে সুদক্ষ বলতে কি বোঝাচ্ছে? দক্ষ হচ্ছে মোটামুটি দক্ষ মানে ভালো দক্ষ, আর সুদক্ষ বলতে ওই দক্ষর সাথে আরো দক্ষ। তাহলে এই দক্ষ শব্দের সাথে সুযুক্ত করে এই দক্ষ শব্দটাকে করে দিয়েছে অতিশয়, মানে বেশি বোঝাচ্ছে বেশি। আর এই অতিশয় শব্দটাকে বোঝানো হয় মানে নাউন হিসেবে বোঝানো হয় আতিশয্য। কি বলেছি? আতিশয্য। তাহলে আতিশয্য মানে কি বেশি বা অতিশয়, মনে রাখবেন। তাই কঠিন কি কঠিন, সুকঠিন মানে কি খুবই কঠিন, মানে অতিশয় কঠিন বা আতিশয্য কঠিন। এই দেখো সুতীক্ষ্ণ, তীক্ষ্ণ মানে কি? তীক্ষ্ণ মানে হচ্ছে কি যে খুবই তীক্ষ্ণ, কিন্তু সুতীক্ষ্ণ মানে কি আরো তীক্ষ্ণ। এই সুরা যুক্ত করে কি করেছে? আতিশয্য প্রকাশ করেছে বা বেশি বা হচ্ছে অতিশয় প্রকাশ করেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইভাবে কিন্তু আমরা সলভ করতে পারি। আরো কিছু আছে, আরো কিছু আছে। আর না এক ক্লাসে পড়া যায় না, ক্লাসে ছোট করে ফেলে, তাই না? এক ক্লাসে সব পড়া দিলে হবে? ওকে, এখন কমেন্ট করা যাচ্ছে না কেন? হ্যাঁ, এটা সবাই বলতেছে কমেন্ট করা যাচ্ছে না কেন। আমি কিন্তু কমেন্ট পাচ্ছি না কারো। আমি বুঝতে পারছি না আসলে কোনো প্রবলেম কিনা, আমি নিজেও কিন্তু কমেন্ট পাচ্ছি না। রাইট, এটা কেন এমন হলো আমি বুঝতে পারছি না। আর আরেকটা বিষয় যে আমার চোখে চশমা কই, আমি এতক্ষণে খেয়াল করলাম। আমি লিজেন্ডের ক্লাস নিলে আমি দেখি ভাই চশমা আমার দেওয়া হয় না। আমি এরকম ক্লাস নিয়েছি, চশমা ভুলে গেছি, আজকেও আমি চশমা পরি নাই। মানে চশমা কি জন্য বলি, কি যেন নাই মনে হচ্ছে। ওকে, যাক ব্যাপার না ভাই, আমি দেখতে পাই মোটামুটি। আচ্ছা, কমেন্ট করা যাচ্ছে না কেন? যে ইম্পর্টেন্ট ওয়াচিং হচ্ছে, ঠিক আছে ওয়াচিং, এরা অনেকে ওয়াচিং, বাট ক্লাস আপনারা অনেকে ভাই উপরে লিখেন। হ্যাঁ লিখতেছি ভাই, আপনাদের কমেন্ট কেন আসতেছে আমি বুঝতে পারছি না। কমেন্ট বন্ধ হয়ে গেছে কেন? রিপোর্ট সিস্টেম করা আছে না, কিছু আউল ফাল কাউন্ট আসলে তো ওগুলো রিপোর্ট আটকাইছেন দেন। ও আচ্ছা, ওকে। আমরা তোমাদেরকে একটা বিষয় বলি, আজকের ক্লাসটা আমার শেষের দিকে চলে এসেছি। আমরা এখন মনোজাত করব, মানে আজকের ক্লাসে মনোজাত করব। হ্যাঁ, একটু মজা করে বলতেছি। সেটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো হয়, আমি সেটা নিয়ে কিছুটা ধারণা দিতে পেরেছি। আরও আছে, চাইলে সমাস নিয়ে কথা বলা যায়, সন্ধি নিয়ে কথা বলেছি, কিছুটা কারক নিয়ে কথা বলা যায়। হ্যাঁ, চাইলে কিন্তু অনেকগুলো অধ্যায় নিয়ে কথা বলা যায়। যেমন তোমাদের আমি বলি বানান শুদ্ধিকরণ। বানান শুদ্ধিকরণ খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলতেছি, বানান শুদ্ধিকরণ খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাকে বানান শুদ্ধিকরণ পড়াই দিব আজকে, যেহেতু আমাদের কমেন্ট করা যাচ্ছে না, প্রবলেম হয়ে গেছে একটা, সেহেতু আমি এটা নিয়ে কথা বলছি না। তো আমি আগামী ক্লাসে বানান শুদ্ধিকরণ নিয়ে ক্লাস করব। তোমরা যারা ক্লাসটা করতে চাও আমাদের এই লিজেন্ড প্রকাশন লিজেন্ড খন্দকার গ্রুপে পাবা, আর আরেকটা গ্রুপ আছে তুমি সেখানেও পাবা, সেটা আমার ব্যক্তিগত গ্রুপ, যদিও তুমি সেখানে জয়েন থাকবে অবশ্যই। সেটা হচ্ছে হাসনাত বাংলা ব্যাখ্যা। আমি আবার বলতেছি যে এই যে গ্রুপে ক্লাস করছো সেই গ্রুপে তোমরা ক্লাসটা পাবা। এর পাশাপাশি আরেকটা গ্রুপ আছে বাংলা বিষয়ে, একক গ্রুপ বাংলা বিষয়ে কথা বলার জন্য, বাংলা বিষয়ে প্রবলেম সলভিং এর জন্য। সেটা হচ্ছে হাসনাত বাংলা ব্যাখ্যা। কি বলেছি? হাসনাত বাংলা ব্যাখ্যা। তোমরা প্রত্যেকে যারা ক্লাস করছো 300 350 প্লাস, তোমরা প্রত্যেকে এই হাসনাত বাংলা ব্যাখ্যা গ্রুপে জয়েন থাকবা। সেখানে আমরা জানিয়ে দিব যে আমাদের পরবর্তী ক্লাসগুলো, বিশেষ করে আমি আমার বিসিএস জবের ক্লাস নিয়ে থাকি, মূলত অ্যাডমিশনও অনেক বেশি পড়াচ্ছি এখন। তো তোমাদের একটা বিষয় বলে রাখি, আমি বানান শুদ্ধিকরণ ক্লাসটা আমি আমার গ্রুপে ফ্রি নিব, এটা তোমাদের কোনো কথা নেই। আর আমাদের যে অভিধান ক্রমটা আছে এবং আমাদের যে ছন্দ মাত্রা বিন্যাস আছে এবং আমাদের যে বাকি অধ্যায়গুলো আছে, সেগুলো কিন্তু আমাদের লিজেন্ড যে কোচিং আছে সেখান থেকে বা প্রোগ্রাম থেকে করানো হবে। কারণ এটা আমরা চাচ্ছি কি আমাদের মাত্রা ছন্দ বিন্যাস চাকরি পরীক্ষায় কম লাগে। মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেশি পরীক্ষা আসে, ব্যাংকে আসে দু একটা, অভিধান ক্রমটা ব্যাংকে আসে, বাট জাহাঙ্গীরনগরেই মূলত লাগে বেশি। তো সেজন্য আমরা সেখানেই তোমাদেরকে জয়েন করাবো। দেন সেই কোর্সে হচ্ছে আমরা এটা ক্লাস শিডিউল অনুসারে পড়াই দিব। তো যারা যারা একটা পূর্ণাঙ্গ এই সময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি চাও, বা তোমার এই প্রস্তুতিটা কতটুকু গভীর বা জাহাঙ্গীরনগরের জন্য কতটুকু উপযুক্ত বা গভীর, আমি সেটা নিয়ে সেভাবে কিন্তু আমাদের কোশ্চেনগুলো সেট করা হবে। আমাদের মডেল টেস্ট আসছে, এই যে তোমরা অফার পেয়ে যাবা আমাদের গ্রুপে, মডেল টেস্ট আসছে। এবং তোমাদের এই মডেল টেস্টের মধ্যে কোন কোন অধ্যায়গুলো তোমাদের জন্য কঠিন, এই অধ্যায়গুলো তোমরা হচ্ছে ওখানে তোমাদের হচ্ছে কি বলে ওই যে কুইজ নেওয়া হবে, সেখানে উত্তর করবা যে আসলে কি বলে এটা, কুইজ ভুলে গেছি, ওই যে তোমাদের মতামত নেওয়া হয়, যেটা পোল তাই না?
পুল না পোল না পুল থেকে। তো সেখানে তোমরা হচ্ছে উত্তর করবা যে কার কোন অধ্যায়গুলো লাগে, সেগুলো আমি হচ্ছে তোমাদের নিজ দায়িত্বে সেখান থেকে আমি ক্লাস তোমাদের নিয়ে দিব, ঠিক আছে? তো আজকে এতটুকুই ছিল। আমি যেহেতু কমেন্ট করতে পারছি না, তোমরা কমেন্ট করতে পারছো না, আসলে কি হচ্ছে আমাদের সাথে আমি কিছু বুঝতে পারছি না। তোমাদের এতটুকুই বলবো, আজকের লাইভ ক্লাসটা কাইন্ডলি একটু শেয়ার করবা। আমরা আগামী ক্লাসে আজকের রেসপন্স মোটামুটি ভালো পেয়েছি, ইনশাআল্লাহ আগামী ক্লাসে পাবো। আমরা সেই ক্লাসেও আমরা নতুন টপিকস নিয়ে, খুব গুরুত্বপূর্ণ টপিকস আমরা কথা বলবো, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাক, ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের জন্য দোয়া করি, ঠিক আছে? সাথে থাকবা। আল্লাহ হাফেজ।